রিফাত সাহেব, আপনি আপনি আমার বাসায়? আপনি শুধু একটা মিসড কল দিলেই তো হতো। আমি নিজেই চলে যেতাম আপনার বাসায়। আপনি কেন কষ্ট করে এখানে এলেন? বাবা, তুমি কি আগে থেকে রিফাতকে চিনো? আর একজন ড্রাইভারকে এত সম্মান দিয়ে কথা বলার মানে কি? চিনি। এই মানুষটাকে কেউ না চিনে থাকতে পারে? নুসরাত, তুই জানিস কে এই ছেলেটা? এ শুধু রিফাত না, এ হলো... কে এই রিফাত, যার সামনে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী ঝুঁকে পড়ল? আর কেনই বা রিফাত এতদিন ড্রাইভার সেজে প্রধানমন্ত্রীর বাসায় ছিল? জানতে হলে আমাদের আজকের এই গল্পটা না টেনে ধৈর্য সহকারে শেষ অবধি শুনুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। তাহলে শুরু করা যাক। ঢাকার বুকে ভোরের আলো ফোটার আগেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ভেতরে ব্যস্ততা শুরু হয়ে গেছে। সাদা মার্বেলের পিচ্ছিল ফ্লোরে পা ফেলার শব্দ, নিরাপত্তারক্ষীদের কড়া প্রটোকল, রাঁধুনিদের হিমশিম খাওয়া, রান্নাঘরে ঘামের গন্ধ, সব মিলিয়ে যেন এক অব্যক্ত রাজকীয়তা। এ বাড়ির প্রতিটি কোণ জুড়ে কড়া নিরাপত্তা, উচ্চমানের প্রযুক্তির নজরদারি আর শত শত চাকর বাকরের আনাগোনা। এই প্রাসাদোপম বাড়ির কর্ত্রী নন অন্য কেউ, প্রধানমন্ত্রীর কন্যা নুসরাত। নুসরাত নামটাই যেন ক্ষমতার প্রতিচ্ছবি। বয়স 23, তবু চোখে মুখে এমন এক দম্ভ যেন গোটা দেশটা তার পায়ের নিচে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী হলেও সে ক্লাসে যাওয়া মানে শত ক্যামেরা, প্রোটোকল, ব্ল্যাক এসইউভি আর অর্ধ শতাধিক নিরাপত্তা কর্মী। তার চলাফেরায় যেন বাকি সব ছাত্রছাত্রীরা কেবল প্রপস। মানুষকে নিচু দৃষ্টিতে দেখায় তার স্বভাব। কোনো সাধারণ মানুষের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা তো দূরের কথা, তাদের উপস্থিতিও সে উপেক্ষা করে চলে। ঘড়িতে তখন সকাল 7টা। সূর্য উঠেছে সত্য, কিন্তু পুরো বাড়ি জেগে আছে অনেক আগে। রবিউল, আমার গাড়িটা তৈরি আছে তো? নুসরাত শোয়ার এক ঘর থেকে বের হয়ে তীব্র স্বরে চিৎকার করে উঠল। পেছন থেকে একজন বয়স্ক চাকর দ্রুত ছুটে এসে মাথা নিচু করে বলল, ম্যাডাম, আজ রবিউল ভাই একটু অসুস্থ। ওনার বদলে আজ নতুন একজন ড্রাইভার আসছেন। আপনার কলেজ পর্যন্ত উনিই নিয়ে যাবেন। নুসরাত চোখ কুঁচকে তাকালো। নতুন ড্রাইভার কে? নাম রিফাত। আজ সকালে নিয়োগ দেওয়া হয়েছে। নুসরাত একবার আয়নায় নিজেকে দেখে নিল। পরনে ব্র্যান্ডেড ব্ল্যাক টপ আর সাদা জিন্স, হাতে রোলেক্স ঘড়ি, চোখে কালো সানগ্লাস। সে ধীর পায়ে বেরিয়ে এলো গ্যারেজের দিকে। চারপাশে প্রোটোকলের গাড়ি, দুই পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ, মাঝখানে একটা কালো এসইউভি। এটাই তার কলেজের রুটিন যাত্রার বাহন। গাড়ির দরজার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এক তরুণ। গায়ে সাধারণ সাদা শার্ট, কালো প্যান্ট। পরিচ্ছন্নতা আছে কিন্তু কোনো অহংকার নেই, চোখে অনন্ত শান্তি। নুসরাত চোখ কুঁচকে বলল, তুমি রিফাত? তরুণটি মাথা নিচু করে বলল, জি ম্যাডাম। তোমার কাজ শুধু ড্রাইভ করা, বুঝেছো? কোনো বাড়তি কথা বলার দরকার নেই। আমার সব অভ্যাস আগে থেকে ড্রাইভাররা জানে, তুমি সেটা শিখে নেবে। আমি পিছনে বসি, সামনে কিছু বলার দরকার নেই। রিফাত কোনো কথা না বলে মাথা ঝুঁকিয়ে দরজা খুলে দিল। নুসরাত বসে পড়ল। এসইউভি ধীরে ধীরে বেরিয়ে পড়ল প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। সড়কের প্রতিটি মোড়ে পুলিশের প্রহরা, ক্যামেরা, ট্রাফিক ক্লিয়ার করা, সব যেন নুসরাতের দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু তার এই অভিজাত জীবনে আজ ঢুকে পড়েছে এক সাধারণ শান্ত স্বভাবের যুবক, রিফাত, যার কোনো অতীত নেই, যার পরিচয় কেবল ড্রাইভার। কিন্তু এই শহরের এক প্রান্তে একটা পুরাতন বহুতলে বসে একটা অদ্ভুত দর্শন বয়স্ক লোক এক ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে একটানা টাইপ করে চলেছে। পর্দায় ফুটে উঠেছে লাইভ স্যাটেলাইট ফিড। এসইউভিটি চলছে। ভেতরে বসে আছে নুসরাত, সামনে বসা রিফাত। লোকটা মোবাইল কানে তুলে বলল, টার্গেট প্লেসে প্রবেশ করেছে, সাবধানে থাকবে, কোনোভাবেই ওর আসল পরিচয় ফাঁস হওয়া যাবে না। মোবাইলের ওপাশ থেকে উত্তর এলো, জি স্যার, প্ল্যান অনুযায়ী এগোবো, আপনি কোনো চিন্তা করবেন না। এসইউভি কলেজের গেটে এসে থামল। প্রোটোকলের গাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে পুরো কলেজ যেন জমে গেল। শত শত ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে, কেউ কেউ ভিডিও করছে। নুসরাত নেমে একবারও রিফাতের দিকে না তাকিয়ে এগিয়ে গেল। কিন্তু ঠিক তখনই তার পিছনে একটা বাচ্চা ছেলে হঠাৎ করে দৌড়ে এসে গাড়ির পাশে পড়ে যায়। সঙ্গে সঙ্গে প্রোটোকলের পুলিশরা ছুটে আসে, অস্ত্র বের করে বাচ্চাটাকে ঘিরে ফেলে। এক মুহূর্তের জন্য পরিস্থিতি থমকে যায়, কিন্তু রিফাত মুহূর্তে দরজা খুলে বেরিয়ে আসে। ছোট ছেলেটিকে তুলে নিয়ে বলে,
ওকে ভয় দেখাবেন না স্যার, বাচ্চারা শুধু কলম কুড়াতে এসেছিল। নুসরাত অবাক হয়ে তাকায়। পুলিশরা সংকেত পেয়ে সরে দাঁড়ায়। বাচ্চাটা কাঁদতে কাঁদতে দৌড়ে চলেছে। নুসরাত ধীরে ধীরে রিফাতের দিকে তাকায়। প্রথমবার তার চোখে এরকম দৃষ্টিভঙ্গি বদলে যেতে থাকে। সেই বদলকে সে নিজের মন থেকে তাড়িয়ে দেয়। তুমি বেশি স্মার্ট হতে চেও না ড্রাইভার। বলে সে সোজা কলেজে বিল্ডিংয়ের ভেতর ঢুকে পড়ে। রিফাত কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে আবার গাড়িতে উঠে বসে, শান্ত চোখে সামনের দিকে তাকিয়ে থাকে। সেই মুহূর্তে রিফাতের মোবাইল ফোন ভাইব্রেট করে ওঠে। সে গোপনে ফোনটা বের করে শুধু একটা লাইন পড়ে। পরবর্তী ধাপ আজ রাত 9টায়, লোকেশন পাঠানো হবে, সাবধানে থাকো, শত্রু নিকটে। রিফাত ফোনটা নিঃশব্দে পকেটে রেখে জানালার বাইরে তাকায়। তার চোখে কোনো সাধারণ ড্রাইভারের চোখ ছিল না, ছিল অতল গম্ভীরতা, ছিল এক অজানা প্রতিজ্ঞার ছায়া। গল্প এখনো শুরু হয়নি। এই শহরে রাজনীতি, প্রতিশোধ এবং ভালোবাসার এক অদ্ভুত খেলা এখনও বাকি। রিফাত শুধু একজন ড্রাইভার নয়, সে এমন এক খেলোয়াড় যার চাল গোটা দেশ বদলে দিতে পারে। রিফাত মাথা নিচু করে শান্তভাবে কলেজ গেটের একপাশে দাঁড়ায়। চোখে মুখে বিস্ময়, যেন এই পরিবেশ তার চেনা নয়। কলেজের অন্যান্য ছেলেমেয়েরা তাকে পাশ কাটিয়েছে, কেউ কেউ হাসাহাসি করে। নতুন ড্রাইভার হিসেবে আজ প্রথম দিন রিফাতের, অন্তত বাইরে থেকে তাই মনে হয়। কেউ জানে না এই ছেলেটাই সেই রিফাত যার নাম আজ পৃথিবীর সবচেয়ে গোপনীয় তালিকার শীর্ষে, যার এক টুকরো সাইন মানি কয়েক কোটি ডলারের লেনদেন। কিন্তু এখন সে শুধুই একজন ড্রাইভার। এভাবেই রিফাতের প্রথম দিনটা কেটে যায়। পরের দিন সকাল 8:05। ঢাকার অভিজাত সেই সেন্ট্রাল সিটি কলেজ। এ কলেজে পড়ার সুযোগ মানেই উচ্চবিত্ত সমাজে একটা আলাদা পরিচয়। আর এই কলেজে রোজ সকালে বিলাসবহুল কালো এসইউভি এসে থামে। গেটের সামনে দাঁড়ালো দারোয়ান। আজ নতুন একটা মুখ দেখে অবাক। গাড়ি থেকে নেমে আসে গা ছুঁয়ে যাওয়া সাদা শার্ট, সাধারণ ট্রাউজারে এক তরুণ, নাম রিফাত। এসইউভির পেছনের দরজা খুলে নেমে আসে সেই কিশোরী যে এই কলেজের সবচেয়ে আলোচিত নাম, দেশের প্রধানমন্ত্রীর মেয়ে নুসরাত আলীম চৌধুরী। চোখে রোদ চশমা, হাতে প্রাডোর ব্যাগ, গায়ে জায়রের পাস্টেল ব্লেজার। তার সঙ্গে সঙ্গে নামে দুই বান্ধবী, অহনা ও মিশা। দুজনেই অভিজাত, দাম্ভিক এবং অহংকারী। অহনা বলে ওঠে, আজকে তো নতুন ড্রাইভার দেখছি। নুসরাত চশমা নামিয়ে রিফাতের দিকে তাকায়, চোখে একরকম অবজ্ঞা। মা বদলে দিয়েছে, আগেরটা নাকি সিকিউরিটির বাহিরে চলে গিয়েছিল। মিশা হাসে, কি যে দারিদ্র চেহারা! ড্রাইভার হলেও একটা ব্র্যান্ডের জামা তো পরা উচিত ছিল, দেখেই বোঝা যায় খ্যাত অশিক্ষিত গরিব গাইয়া। নুসরাত অবহেলায় বলে, ওদের জন্মই তো গেড়েছে, হাইটটাও তো দেখি অদ্ভুত। রিফাত এসব শুনেও একটাবারের জন্য চোখ তুলে তাকায় না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শুধু ঠোঁটের কোণে অদৃশ্য এক হাসি রেখা ফুটে ওঠে। কলেজ ক্যান্টিন, দুপুর 12টা। নুসরাত, অহনা ও মিশা বসেছে ভিআইপি টেবিলে। পাশেই বসে কয়েকজন ছেলে, তাদের নেতা রিয়াদ। একটা ধূর্ত চোখে নুসরাতকে দেখে। রিয়াদ বলল, নুসরাত, আজকে তোমাকে 1 কাপ কফি খাওয়াতে ইচ্ছে করছে। নুসরাত চোখ তুলে তাকায় না। তুমি ক্যান্টিনে কেন? অন্য লোককে বলো, এখানে এসে বারবার বিরক্ত করো না। রিয়াদ উঠে এসে টেবিলের পাশে দাঁড়ায়। তুমি ভাবো না আমি তো খালি কফির অফার দিচ্ছি, চা হলে দিতাম না। মিশা ভ্রু কুচকে বলে, দেখো রে, তোমার সাহস কত! জানো না নুসরাতকে? বেশি বাড়াবাড়ি করো না। রিয়াদ হেসে বলে, আমি জানি ওকে, কিন্তু আমি তো ভয় পাই না। এই পুরো ঘটনার মধ্যে এক কোণে বসে থাকা রিফাত খুব নীরবে সব দেখছিল। সে চোখ তুলে তাকায়, তারপর ধীর পায়ে উঠে আসে। কাউকে কিছু না বলে রিয়াদকে একপাশে ডাকে। রিয়াদ অবাক হয়েছে। কি হলো ড্রাইভার ভাই? রিফাত কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলে, মাত্র 4 শব্দ। রিয়াদের মুখ ফ্যাকাশে হয়ে যায়, চোখে ভয়। সে কোনো কথা না বলে সেখান থেকে এসে নুসরাতের সামনে দাঁড়িয়ে বলে, সরি নুসরাত, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, তোমাকে আর কোনোদিন বিরক্ত করবো না। অহনা বলে, ওই ড্রাইভারটা কিছু করলো নাকি? নুসরাত হেসে বলে, ও কিছু করতে পারবে না। এইসব লোকদের সাহস শুধু গ্যারেজের মধ্যে। আর মনে হয় রিশাদ ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম, আর কোনোদিন যেন এরকম করতে না দেখি। রাত 11টা, ধানমন্ডি। রিফাত তার ছোট্ট ভাড়া বাসার ছাদে বসে আছে, হাতে মোবাইল। সে এক নাম্বারে ফোন দেয়। অপর প্রান্তে এক নারী কণ্ঠ। তুমি ঠিক জায়গায় আছো?
রিফাত বলে, হ্যাঁ, আজ একটা ঘটনা ঘটল, কিন্তু আমি কভার করে ফেলেছি। নারী কণ্ঠটি বলে, নুসরাত যেন কিছু সন্দেহ না করে। তার চারপাশে ঠিকই সব তথ্য সংগ্রহ করো। আর মনে রেখো, তুমি এখন শুধুই একজন ড্রাইভার। নিজের পরিচয় ফাঁস করলেই মিশন শেষ। রিফাত নরম গলায় বলে, আমি জানি, তবে একটা কথা বলতে হয়। এই মেয়েটি অতিরিক্ত অহংকারী, ধৈর্য রাখতে কষ্ট হচ্ছে। তোমাকে পারতেই হবে রিফাত। ফোন কেটে যায়। ছাদের নিচে নেমে যায় এসে। নুসরাতের ঘরে গভীর রাতে নুসরাত আয়নার সামনে বসে আছে। হঠাৎ আজকের ঘটনাটা মনে পড়ে। রিয়াদ কেন হঠাৎ ভয় পেয়ে পালিয়ে গেল? তার পাশে তো তখন কেবল সেই নতুন ড্রাইভার রিফাত ছিল। সে চোখ বন্ধ করে ভাবে, ও কি করলো? তার চোখে অজানা কৌতূহল। মনে মনে সে ভাবে, আজ যদি ও না থাকতো তবে? রিফাত জানে সে এক ঝড়ের মধ্যে প্রবেশ করেছে, আর এই ঝড়ের কেন্দ্রেই আছে নুসরাত। এই অহংকারী মেয়েটির ছায়ায় লুকিয়ে আছে কিছু অজানা ইতিহাস, যার জট ছাড়ানোর সময় এখনও আসেনি, কিন্তু সময় খুব শিগগিরই আসছে। ঢাকা শহর তখন ভোরের কুয়াশায় ঘেরা, কিন্তু কুয়াশার চেয়েও বেশি ঘোলাটা ছিল নুসরাতের মন। অগ্নিমূর্তি হয়ে উঠেছিল সে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে, কারণ তার সাদা মার্সিডিসটি সময় মতো ধুয়ে মুছে গ্যারেজে এনে রাখা হয়নি। কে ছিল দায়িত্বে? সেই ছেলেটা রিফাত, নতুন ড্রাইভার। নুসরাতের দৃষ্টিতে সে বহুত বেশি ভদ্র, অতটাই ভদ্র যে সন্দেহজনক। নুসরাতের শোবার ঘর থেকে বের হয়ে আসার শব্দ শুনে সার্ভেন্টরা লাইন ধরে দাঁড়িয়ে যায় করিডোরে। সামনে হাঁটতে হাঁটতে সে জিজ্ঞেস করে, আমার গাড়িটা কোথায়? মিনতি নামে কাজের মেয়ে বলে, ম্যাডাম, রিফাত ভাইয়া গাড়ি নিয়ে গ্যারেজেই আছে, ধোয়া হচ্ছে। নুসরাত থেমে যায়, ঠোঁটের কোণে তীব্র বিদ্রুপ। গাড়ি ধোয়াতে এতক্ষণ লাগে? ও কি হাত দিয়ে পানি তৈরি করে? তখনই দরজায় রিফাত প্রবেশ করে। গায়ে সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে চশমা। শান্ত ভঙ্গিতে বলে, ম্যাডাম, সময় বেশি লাগার জন্য দুঃখিত। গাড়িটা এখন একদম রেডি, কিন্তু পেছনের চাকার কাছে একটু স্কেচ ছিল, সেটা সারাতে দেরি হয়েছে। নুসরাত সামনে এগিয়ে গিয়ে চোখে চোখ রেখে বলে, তুমি কি বলছো? আমার সময়ের দাম কত? রিফাত মাথা নিচু করে বলে, বুঝি ম্যাডাম, আপনি চাইলে কাল থেকে আরও 1 ঘন্টা আগে শুরু করব। নুসরাতের ঠোঁট বাঁকা হয়। নিজের কাজ ঠিকমতো না করে কথা বলার সাহসও আছে। মনে রেখো, তুমি আমার ড্রাইভার, আমার লেকচারার না। রিফাত মুখে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু বলে, জি ম্যাডাম। সেই মুহূর্তে অন্য কেউ হলে হয়তো রাগে কাঁপতে কাঁপতে বেরিয়ে যেত, কিন্তু রিফাত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। নুসরাত চলে যায় নিজের রুমে, আর রিফাত ধীরে ধীরে পেছনের দিকে সরে গিয়ে পকেট থেকে মোবাইল বের করে। একটা নাম্বারে কল দেয়। কল রিসিভ হলে ও প্রান্তে এক নারী কণ্ঠ শোনা যায়। গলা নরম, কিন্তু স্বরে দৃঢ়তা। সব ঠিক আছে। রিফাত বলে, আজ একটু সন্দেহজনক আচরণ করেছে ও, আমি নজর রাখছি। নারী কণ্ঠ বলে, স্মরণ রেখো, ওর কারণেই আমার পুরো পরিবার, গ্রামটা দুটোই শেষ হয়ে গেছে। এবার সময় বদলের। রিফাত শুধু বলে, আমি প্রস্তুত। কলেজে পৌঁছে নুসরাত নামতে চারপাশে তার প্রোটোকলের লোকজন ছায়ার মতো ঘুরতে থাকে। ছাত্রছাত্রীরা দূরে সরে দাঁড়িয়ে থাকে, কেউ কেউ ফিসফিস করে, কেউ আবার ভিডিও করতে থাকে। অহনা ও মিশা, নুসরাতের 2 ঘনিষ্ঠ বান্ধবী, এসে পাশে দাঁড়ায়। মিশা বলে, আজ তো একেবারে রেড কার্পেট মুডে আছিস। নুসরাত ঠোঁট গুজে হাসে। রেড কার্পেট আমার জন্য না, আমি যেখানেই যাই সেখানেই রেড কার্পেট হয়ে যায়। অহনা বলে, তোর এই অ্যাটিটিউডই তো পছন্দ করি। পেছনে একটু দূরে দাঁড়িয়ে থাকা রিফাত চোখে সানগ্লাস পরে সবকিছু নীরবভাবে দেখে যায়। কলেজের বাউন্ডারির পাশে তার জায়গা নির্ধারিত, ড্রাইভারদের জন্য বরাদ্দ জায়গা। কিন্তু রিফাত জানে তার এখানে থাকার কারণ শুধুই গাড়ি চালানো নয়। কলেজ একটা ক্লাসের মধ্যে প্রবেশ করে এক নতুন লেকচারার, নাম তাহমিদ সিদ্দিকী। সে ক্লাসে বসে আছে নুসরাত, অহনা, মিশা সহ আরও অনেক ছাত্রছাত্রী। তাহমিদ ক্লাসের শুরুতেই বলেন, আজ আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করব। যদি আপনারা দেশের প্রধানমন্ত্রী হতেন কি করতেন? সবাই উত্তেজনায় ফুসফুস ফুলিয়ে বসে। নুসরাত হাত তোলে, আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে দেশের সিস্টেমটাই এমন করতাম যেন গরিব দুঃখীরা আর আমাদের রাস্তা আটকে রাখতে না পারে। সারা ক্লাস স্তব্ধ। তাহমিদ কপালে ভাঁজ ফেলে বলেন, অত্যন্ত বিতর্কিত মন্তব্য, কিন্তু ধন্যবাদ আপনার সাহসের জন্য। রিফাত সে সময় কলেজের বাইরে বসে হেডফোনে ক্লাসের অডিও শুনছিল।
সে আসলে জানে প্রতিটা পদক্ষেপ নজরে রাখতে হবে, কারণ নুসরাতের কোনো কথাই স্রেফ কথা মাত্র নয়। সে কথার আড়ালে লুকিয়ে থাকে ইতিহাস, রাজনীতি এবং প্রতিহিংসা। সন্ধ্যার দিকে কলেজ শেষে ফেরার পথে হঠাৎ রাস্তায় নুসরাতের গাড়ির সামনে একটা ছোট ছেলে পড়েছে। রিফাত তড়িঘড়ি ব্রেক কষে থেমে যায়। নুসরাত ক্ষিপ্ত হয়ে বলে, এভাবে গাড়ি থামো কেন? ও তো রাস্তার ছেলে, মরে গেলে কি হতো? রিফাত নিচে নেমে ছেলেটাকে তুলে নেয়। গায়ে কিছুটা কাদা মাখা, চোখে ভয়। তোমার নাম কি? ছেলেটা কাপা গলায় বলে, রনি। রিফাত তার হাতে একটা চকলেট দিয়ে বলে, সাবধানে চলাফেরা করবে। তারপর নিজের পকেট থেকে কিছু টাকা বের করে দেয়। নুসরাত গাড়ির ভেতর থেকে রিফাতকে গম্ভীর চোখে দেখে, কি যেন বোঝার চেষ্টা করে। এই ছেলেটা সত্যি কি এত ভালো, না এর নিচে অন্য কিছু লুকানো আছে? রাতে নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নুসরাত নিজেকে প্রশ্ন করে, এই ছেলেটার মধ্যে এতটা ধৈর্য আসে কোথা থেকে? এমনভাবে তো কেউ হাসি মুখে অপমান সহ্য করে না, কেন? তার চোখে পড়ে রিফাতের চোখ, যে চোখে সব কিছু দেখে কিন্তু কিছু বলে না, যেন এক বদ্ধ কাহিনীর নীরব নায়ক। এদিকে রিফাত তার ছোট ঘরে বসে আছে। রিফাতের সে ফোনটা রিং হতে থাকে, আবার সে ফোন তোলে। একই নারী কণ্ঠ বলে, পরবর্তী ধাপ শুরু করতে হবে। নুসরাতকে বিশ্বাস করাও যাতে সে তোমাকে নিজের গোপন জায়গায় প্রবেশ করতে দেয়। রিফাত উত্তর দেয় না, শুধু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলায় হাত বুলিয়ে বলে, সময় আসছে। ঢাকার অভিজাত এলাকা গুলশান 2-এর একটা বিশাল প্রাসাদের মতো বাড়ির গেট দিয়ে বেরিয়ে আসার সময় রিফাত নিজের মাথা নিচু করে গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিল। ঠিক তখনই অভ্যন্তরীণ ল্যান্ডলাইনের ঘন ঘন রিং তার কানে এসে লাগলো। নুসরাত তখনও বারান্দা থেকে নিচের দিকে তাকিয়ে দেখছিল, মুখে বিরক্তির ছাপ। তুমি কি এখনো ওইখানেই দাঁড়িয়ে আছো? এক কাজ ঠিকমতো করতে পারো না, তাই না? নুসরাতের কণ্ঠ গর্জে উঠল উপর থেকে। রিফাত মাথা নিচু করে উত্তর দিল, মাফ করবেন, আমি এখনই গেট খুলে দিচ্ছি ম্যাডাম। নুসরাত নিচে নেমে এলো, মাথায় সানগ্লাস, হাতে ডায়মন্ড ওয়াচ আর সেই চিরচেনা গর্জন মুখর ভঙ্গিমা। তুমি ড্রাইভার না? তোমার কাজ কি? তোমাকে আমি গেট খোলার জন্য নিয়ে এসেছি, নাকি গাড়ি চালানোর? রিফাত শান্ত গলায় বলল, আমি তো গাড়ি খুলে দাঁড়িয়েছিলাম ম্যাডাম, আপনি চাইলে এখনই গাড়ি স্টার্ট দিচ্ছি। নুসরাত রাগে ফুঁসে উঠল, তোমার মতলব আমি বুঝি না। তুমি এত বিনয়ী কেন? মানুষটা রোবট। রিফাত একটু চুপ করে থেকে বলল, ভদ্রতা যে দোষের কিছু না ম্যাডাম। নুসরাত এবার গাড়ির ভেতর বসে দরজা ছড়ে বন্ধ করল। ভদ্রতা? তুমি কি এখন আমাকে শেখাবে কিভাবে কথা বলতে হয়? রিফাত ইঞ্জিন চালু করলো। গাড়ি ধীরে ধীরে গুলশান এভিনিউ ধরে এগিয়ে চলল। ভেতরে নীরবতা, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে একটা প্রশ্ন ছুড়ল নুসরাত, তোমার বাড়ি কোথায়? রিফাত একটু চমকে উঠে বলল, গ্রামে, ময়মনসিংহে। গ্রামে? আহা, একদম মানায়। তোমার কথা বলার ভঙ্গিমা শুনলে বোঝা যায় তুমি নিম্নবর্গীয় পরিবারের ছেলে। শিক্ষিতদের মতো ভাব করার দরকার নেই। এই কথার পর রিফাত কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীর গলায় বলল, ম্যাডাম, আমি কেবল আমার দায়িত্ব পালন করি, ব্যাকগ্রাউন্ড যাই হোক কাজটাই মুখ্য। নুসরাত হেসে উঠল, তোমাকে কে এত কথা বলতে বলেছে? তুমি কি ড্রাইভার না মোটিভেশনাল স্পিকার? রিফাত এবার একটু শক্তভাবে বলল, আপনি যেভাবেই নেন, আমি শুধু সত্য বলি। তাহলে শোনো সত্যটা। তুমি একটা অদ্ভুত লোক, সবসময় মাথা নিচু, চোখে নরমতা আর কথায় জ্ঞান ঝরে পড়ছে। আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি একটা ছদ্মবেশে থাকা। এক মুহূর্ত থেমে যায় নুসরাত। রিফাত কণ্ঠে স্থিরতা রেখে জবাব দিল, আমি কেবল একজন ড্রাইভার ম্যাডাম। আপনি যে কাজের জন্য আমাকে রেখেছেন আমি সেটাই করি। গাড়ি থেমে গেল সিগন্যালে। বাতাস ভারী, অভিমানী। তোমাকে এত কিছু বলি, এত অপমান করি, তুমি কখনো প্রতিবাদ কেন করো না? নুসরাতের কণ্ঠ এবার কিছুটা কৌতূহলী। কারণ আমি জানি প্রতিবাদের শব্দ থাকে সম্মানের নীরবতা। তুমি কি এসব কবিতা লিখো? না ম্যাডাম, শুধু অনুভব করি। নুসরাত এবার রেগে গেল একদম। এনাফ, তোমাকে আমি আজই বাদ দিচ্ছি। তুমি আমাকে বুঝিও না, ঠিক আছে? তুমি ড্রাইভার, তোমার কাজ আমাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া। তুমি আমার ইমোশন বোঝার লোক না। রিফাত এবার গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তবে আপনি কেন আমাকে এত প্রশ্ন করেন ম্যাডাম?
আমি নিজে থেকে এত কিছু বলি না। এক মুহূর্ত নীরবতা। নুসরাত চেয়ে রইল রিফাতের দিকে। রিফাতের চোখে তখন একরকম প্রশান্তি, কিন্তু তার গভীরে যেন এক অজানা আগুন। তোমার মধ্যে একটা বিরক্তকর শান্তি আছে, আমার সব রাগকে হজম করে ফেলে। এটাতে আমার গা জ্বলে। তাহলে আপনি চাইলে আমি রাগ দেখাতে পারি। হ্যাঁ, তুমি রাগ। তোমার রাগ কেমন যেন ছাগলের লাথির মতো। আর আপনার অহংকার বাঘের গর্জনের মতো। নুসরাত এবার হেসে উঠল, তীক্ষ্ণ উপহাসপূর্ণ হাসি। তুমি সাহস পেয়েছো অনেক বেশি রিফাত। তুমি জানো না আমি কি। আমি জানি আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমিনুল আলেম চৌধুরীর একমাত্র কন্যা নুসরাত আলেম চৌধুরী। দেশের সবচেয়ে প্রটোকলদারী মহিলা, কিন্তু মানুষ হিসেবেও আপনি একা। নুসরাত থমকে গেল। তুমি কি বললে? আপনি একা, কারণ আপনার চারপাশে সবাই প্রটোকল রাখে, কিন্তু তারপর আপনি একা। আপনি ভালোবাসা পান না। নুসরাত এবার গর্জে উঠল। থামো, এক্ষুনি থামো, গাড়ি থামাও। রিফাত গাড়ি থামালো রাস্তার পাশে। নেমে যাও, এখানেই শেষ তোমার চাকরি। রিফাত দরজা খুলে বেরিয়ে এলো, মাথা নিচু করেই বলল, আপনার সিদ্ধান্ত মেনে নিলাম। বিদায় ম্যাডাম। রিফাত চলে গেল ধীরে পেছনের গলির দিকে। নুসরাত জানালার বাইরে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। বুকের ভেতর যেন কিছু একটা চেপে বসেছে। রিফাতের শেষ কথাগুলো তার মনে গেঁথে গেছে। আপনি ভালোবাসা পান না। সেই রাতে নুসরাত বারবার মনে করল, রিফাত একজন ড্রাইভার, কিভাবে এমন সাহস করে কথাগুলো বলল? কেন সে এত ভদ্র? কেন তার চোখের গভীরে অদ্ভুত এক আগুন ছিল? আর এই আগুনই হয়তো একদিন নুসরাতের রাজত্ব কাঁপিয়ে দেবে। রিফাতের উপর নুসরাতের রাগ এতটাই প্রবল ছিল যে তাকে সেদিন ঠিকই গাড়ি চালানো থেকে বের করে দেয়। আর রিফাত, তার চোখে কোনো প্রতিক্রিয়া ছিল না, শুধু হালকা হাসি দিয়ে নীরবে গাড়ি থেকে নেমে হেঁটে চলে গিয়েছিল। নুসরাতের কাছে এমন এক অদ্ভুত শান্তি ছিল যে সে এই পরিস্থিতি সামলাতে পারবে, কিন্তু রিফাতের চলে যাওয়ার পর তার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল, যেন এক অজানা অস্থিরতা। প্রথমবারের মতো নুসরাত অনুভব করেছিল সে কাউকে তার প্রোটোকল ভেঙে বের করে দিতে পারে না। তার সামনে তখন শুধু একটাই প্রশ্ন, কিভাবে এমন সাধারণ একটা ছেলেকে এতটা গুরুত্ব দেওয়া শুরু করলো সে? কেন তার অন্ধকার অতীত তাকে এত টানছে? রিফাত চলে যাওয়ার পর দিনগুলিতে নুসরাতের দিনগুলি কাটছিল অদ্ভুতভাবে। তার অভ্যস্ত রুটিনে কোনো কিছুই স্বাভাবিক লাগছিল না। তার শীতল উঁচু আসনে বসে থাকা সে রাগী নিয়ে নিজের ভেতর চূড়ান্ত সংকটের মুখোমুখি দাঁড়িয়েছিল। তবে তার অহংকার ছিল, সে কখনো তা মেনে নেবে না। কিন্তু তার মাঝে অদ্ভুত এক প্রবাহ ছিল, একটা প্রশ্ন, একটা অজানা চিন্তা। যতই সে নিজেকে দোষী না মনে করতে চেয়েছে, ততই আরও গভীরভাবে এই অনুভূতি তার ভেতরে জেগে উঠেছিল। রিফাত কি সে আসলে তার ড্রাইভার হিসেবে ফিরিয়ে আনতে চায়? এই প্রশ্ন তাকে পাগল করে দিয়েছিল। একদিন দুপুরের দিকে রিফাতকে আবার অফিসের গেটের সামনে দেখতে পেয়ে তার মনে হয়েছিল এখন কি তাকে আবার ফিরিয়ে আনা উচিত। সে দ্রুত নিজের সিদ্ধান্ত নিয়েছিল, এবার আর রাগ নয়, এবার নির্দয় সত্যটা জানিয়ে তাকে গাড়ি চালানোর জন্য ফিরিয়ে আনতে হবে। কারণ নুসরাত জানত, যদি এই ছেলেটা তার পাশে না থাকে তবে তার দিন আর স্বাভাবিক হবে না। রিফাত তার প্রতি কিছু একটা অনুভব করিয়েছে, হয়তো এটাই আসল বিষয়। নুসরাত নিজে রিফাতকে ফোন করেছিল। ফোনটা তুলতে রিফাতের গলা শুনে মনে হয়েছিল যেন সে অবাক হয়ে গিয়েছে, কিন্তু রিফাত কোনো রকম প্রশ্ন না করে শোনার পর বলেছিল, আপনি আমাকে আবার ডাকছেন? নুসরাতের গলা একটু নরম হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি চাই তুমি আজকে আবার আমার ড্রাইভার হিসেবে আসো। আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনে প্রয়োজনীয়। রিফাত কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিয়েছিল। তবে তারপরই ফিরে আসতে আর কোনো দেরি হয়নি। রিফাত আবার আসার পথে ছিল, যেন এই ঘটনাটা তার জীবনের অন্যরকম একটা অধ্যায় শুরু করবে। এখন রিফাত নুসরাতের সামনে দাঁড়িয়ে ড্রাইভারের সিটে বসে গাড়ি চালাচ্ছিল। নুসরাত তার পাশে বসেছিল, তবে দুজনের মাঝে কোনো কথা ছিল না। তবে এই নীরবতা আসলে আরও অনেক কিছু বলে যাচ্ছিল। নুসরাত জানত এটা শেষ না, এটা যে চলতে থাকবে এটাই তার অস্তিত্বের বড় পরীক্ষা। গাড়ি চলছিল এবং রিফাত চুপচাপ তার কাজ করছিল। তার চোখে কিছু ছিল না, যেন এক রহস্য, এক দুর্ভেদ্য চিত্র। নুসরাত অজ্ঞাতভাবে তার দিকে তাকিয়ে ভাবছিল, এই ছেলেটা এত নিঃসঙ্গ, অথচ এক অদ্ভুত শক্তির অধিকারী। নুসরাতের জীবনে আজকের দিনটা ছিল অন্যরকম। সেদিন সকালে যখন সে অফিসে তার বাবার এক
পৌঁছায় তখন মেজাজ ছিল ভালো, কিন্তু একটু পরেই তার দিনটা বদলে গেল। একের পর এক সমস্যা তার সামনে এসে হাজির হচ্ছিল। শুরুটা হয়েছিল তার বাবার এক ব্যবসায়ী বন্ধুর সাথে ফোন আলাপের সময়। কথা বলতে গিয়ে সে বুঝতে পারল যে তার এক বড় প্রজেক্টের কাজ হুমকির মুখে পড়েছে। এক প্রকার তার ব্যবসা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে। সেখান থেকে শুরু হলো চাপ, যা ধীরে ধীরে তার মনের মধ্যে জমে উঠছিল। কিন্তু সমস্যাগুলো এখানেই থেমে থাকেনি। অফিসের এক গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য একটা বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে। কিন্তু মিটিংয়ে উপস্থিত এক উচ্চপদস্থ কর্মকর্তা নুসরাতের উপর অপ্রত্যাশিত চাপ তৈরি করে। তিনি তার সিদ্ধান্তে বাধা দিয়ে বলেন, আপনার প্রজেক্টে কিছু ত্রুটি রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি এখানে যথেষ্ট দায়িত্বশীল না। আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এক্ষেত্রে আপনার পদত্যাগ করা উচিত। নুসরাত একটু দমে যায়নি, তবে তার মনের ভেতরে আগুন জ্বলে উঠেছিল। এর পরের কিছু ঘন্টায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। হঠাৎ করে তার জন্য এলো এক অত্যন্ত গোপন রিপোর্ট, যা খুব ঝুঁকিপূর্ণ এবং যার সত্যতা পুরোপুরি প্রমাণিত না। নুসরাত ভাবতে শুরু করেছিল যদি এই রিপোর্টটি বাইরে চলে আসে তবে তার সব কিছুই শেষ হয়ে যাবে। তার পিতার প্রতিপত্তি, তার পরিবারের সম্মান, তার সুনাম, সব কিছু এক ঝটকায় নষ্ট হতে পারে। এত বড় বিপদ তার সামনে এসে দাঁড়ানোর পর নুসরাতের মাথা ঘুরে যেতে লাগলো। সঠিক সিদ্ধান্ত নিতে পারছিল না সে। পুরো অফিসের পরিস্থিতি এমন ছিল যে সবাই তার উপর চাপ দিচ্ছিল। ঠিক তখনই তার মনে পড়ল রিফাত কোথাও দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল, চুপচাপ, নিঃশব্দে। কিন্তু আজকের দিনটি একেবারে ভিন্ন ছিল। রিফাত তার পাশে দাঁড়িয়ে বলল, আপনি একা এটি মোকাবিলা করতে পারবেন না, কিছু একটা করতে হবে। নুসরাত মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার অস্থির মন শান্ত করার জন্য রিফাতের কথায় যেন কিছুটা স্বস্তি পেল। সে জানত রিফাত এতটা ভদ্র এবং নিঃশব্দ হলেও তার ভেতরে কিছু শক্তি রয়েছে যা তার বিপদে কাজে লাগতে পারে। রিফাত আবার বলল, আপনার জন্য কিছু করার জন্য আমি আছি। এই সংকট আপনি একা কাটিয়ে উঠতে পারবেন না, আপনি আমাকে বিশ্বাস করুন। কিছুক্ষণ নীরবতার পর নুসরাত ধীরে ধীরে বলল, তুমি কি করতে পারবে? তুমি তো আমার ড্রাইভার ছাড়া আর কিছুই না। রিফাত হাসল, কিন্তু তার হাসিটা যেন একটু রহস্যময় ছিল। আপনি জানেন না আপনি কি বলছেন। অনেক কিছুই, এমনকি একজন ড্রাইভারও পারে যদি সে সঠিক পথে রাখে। তারপর নুসরাতের জীবনে সবচেয়ে বড় বাঁক ঘুরে গেল। রিফাত তার ড্রাইভার নয়, বরং একজন দক্ষ শীর্ষ রিসার্চ বিশেষজ্ঞ, কৌশলী এবং গোপন সেবা প্রদানকারী একজন পেশাদার। সে জানত কিভাবে একটা জটিল পরিস্থিতির সমাধান করা যায়। রিফাত তাকে বোঝালো কিভাবে সে তার সমস্ত সমস্যার সমাধান করতে পারে এবং কিভাবে তিনি সেই বিপদের মোকাবিলা করবেন যা এখন তাকে হুমকি দিচ্ছে। রিফাতের পরামর্শে নুসরাত দ্রুত কিছু সিদ্ধান্ত নিল। রিফাতই তার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করল, যা অতি গোপন ছিল। সে জানিয়ে দিল, আপনার বিপদ আমরা কাটিয়ে উঠতে পারবো, তবে আপনি প্রথমে আপনার ভুলগুলো মেনে নিন, এরপর সঠিক সিদ্ধান্ত নিতে হবে। রিফাত সেই গোপন রিপোর্টের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য বের করল, যা একদম সঠিক সময়ে তার কাছে আসলো। সে তথ্যটা সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর আগে নুসরাত এটা ব্যবহার করে তার ব্যবসা বিপর্যয় কাটিয়ে উঠতে পারে। তারপরে রিফাতের পরিকল্পনা অনুযায়ী পুরো রিপোর্টের সত্যতা ও নিরাপত্তা নিশ্চিত করা হলো। অবশেষে নুসরাত এক অসাধারণ পরিত্রাণ পেল। তার জীবন থেকে সংকট সরে গেল, আর রিফাত তার দিকে চুপচাপ তাকিয়েছিল। নুসরাত জানত সে এখন আর একা নয়, তাকে আর কেউ অপমান করতে পারবে না। সে অবশেষে রিফাতের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, তুমি সত্যি আমার জন্য কিছু করেছো? আমি জানতাম না তুমি এতটা কিছু করতে পারো। রিফাত নিঃশব্দে মাথা নেড়ে বলল, এটা তো আমার কাজ, আপনার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। এক সপ্তাহ পর, গত এক সপ্তাহ রিফাত নুসরাতকে কলেজে নিয়ে যাওয়া। নুসরাতের বাবা রাজনৈতিক ও বিভিন্ন কাজের জন্য বেশিরভাগ বাহিরে থাকে, যার জন্য মাঝে মাঝে বাবার বিভিন্ন অফিসে আসা যাওয়া দেখাশোনা নুসরাত নিজে করে। একদিন রাত তখন প্রায় 12:15। ঢাকার উপকণ্ঠে বিলাস বহুল এক রিসোর্টের ফ্ল্যাট বাড়ির ছাদে দাঁড়িয়ে নুসরাত আকাশের দিকে তাকিয়েছিল। সে জানে এখানে আসাটা তার ভুল ছিল। নিজের অহংকারে, রাগে, গর্বে সে আজ এমন একটা জায়গায় এসেছে যেখানে তার চারপাশে শুধু ভদ্রতার মুখোশ পরা মানুষ, আসলে যাদের অধিকাংশই হিংস্র। আজ সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে রিসোর্টে পার্টির কথা উঠতেই সে সিদ্ধান্ত নেয় সিকিউরিটি ছাড়াই যাবে। নিজের গর্ব আর একচেটিয়া শক্তির উপর ভরসা রেখে বলল, আমি কারো দয়া নিয়ে চলি না, আমার সিকিউরিটির দরকার নেই।
তার ড্রাইভার রিফাত তখন কিছু বলতে গিয়েও থেমে যায়। সে জানতো কিছু বললেই নুসরাত তাকে গাড়ি থেকে নামিয়ে দেবে, যেমন এর আগেও করেছে। তাই সে চুপচাপ তাকে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করে দূরে দাঁড়িয়েছিল। কিন্তু রিফাতের মনে সন্দেহ জাগছিল। নুসরাতের কয়েকজন বন্ধুর মুখে চাপা উত্তেজনা আর অদ্ভুত হাসি তাকে কাঁটা দিয়ে উঠেছিল। তাই সে গাড়ি না চালিয়ে রিসোর্টের কাছাকাছি একটা অন্ধকার কোণে অপেক্ষা করতে থাকে। ভেতরে তখন এক অন্যরকম পরিবেশ। নুসরাতের চারপাশে অচেনা কিছু লোক ঘোরাঘুরি করছিল। এক সময় সে বুঝতে পারে এই মানুষগুলো এখানে বন্ধুত্ব বা বিনোদনের জন্য আসেনি। এদের কারো মুখে একটু বিশ্বাসের ছাপ নেই। একজন অচেনা পুরুষ তাকে লক্ষ্য করে ধীরে ধীরে বলে উঠল, তুমি জানো না ম্যাডাম, কিছু পাওয়ার আগে কিছু হারাতে হয়। নুসরাত হেসে উত্তর দেয়, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কে? লোকটা ঠান্ডা গলায় বলে, তুমি যতই বড় হও, রাতের অন্ধকারে সবাই এক, আর আজ রাতটা কেবল তোমার জন্য। হঠাৎ কয়েকজন মিলে দরজা বন্ধ করে দেয়। নুসরাত ভয় পায় না, অন্তত মুখে তা দেখায় না, কিন্তু ভেতরে ভেতরে তার হৃৎপিণ্ড ছটফট করতে থাকে। সে নিজের ফোন দিয়ে কাউকে কল দিতে যায়, কিন্তু নেটওয়ার্ক নেই। ঠিক সেই মুহূর্তে একজন লোক তার ফোনটা কেড়ে নেয়। নুসরাত এক ধাক্কায় লোকটাকে ঠেলে দিয়ে জানালার দিকে দৌড় দেয়, কিন্তু সে জানে না নিচে 6 তলার ফাঁকা জায়গা। তার চিৎকার রুমের দেয়ালের ভেতরেই চাপা পড়েছে। লোকগুলো এগিয়ে আসে। কেউ একজন হেসে বলে, শুধু একটা ভিডিও দরকার, তারপর তোমার দুনিয়া শেষ। ঠিক তখনই দরজায় গর্জে উঠে একটা লাথি। ধরাম করে শব্দ হলো। তাদের সবাই থমকে যায়। একজন বলে, এটা আবার কে? দ্বিতীয় ধাক্কায় দরজার একপাশ খুলে যায়। কুয়াশার মধ্য দিয়ে ঢুকে পড়ে একজন। কালো শার্ট, চোখে আগুন, হাতে ধরা এক মোটা লাঠি। রিফাত মুখে কিচ্ছু বলল না। তার চোখে ছিল ঠান্ডা ঘৃণা, আর মুখের পেশিগুলো শক্ত। একটা সিগন্যাল বোঝার আগেই বাঁদিক থেকে একটা ঘুষি উড়ে এলো। রিফাত নিচু হয়ে সে ঘুষি পাশ কাটিয়ে এক ঘূর্ণি লাথি চালালো। ধপ করে শব্দ হলো। লোকটা আছড়ে পড়ল বাঁশের বেঞ্চের উপর। কাঠ ফেটে গেল শব্দ করে। দ্বিতীয়জন লাফিয়ে এসে রিফাতের গলা চেপে ধরল, কিন্তু ঠিক তখনই রিফাত 2 হাত দিয়ে তার হাত শক্ত করে চেপে ধরে হাঁটু দিয়ে সজোরে বুক বরাবর আঘাত করল। ঠ্যাক করে শব্দ হলো। লোকটার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এরপর রিফাত ঘাড় মুচড়ে ফেলে ঠেলে ফেললো তাকে পাশের গ্লাস টেবিলের উপর। ছর করে আওয়াজ হলো, টেবিল চূর্ণ বিচূর্ণ। তৃতীয় আর চতুর্থ জন একসাথে ঝাঁপিয়ে পড়লো পেছন থেকে। একজন ধরে রাখলো, আরেকজন কিল মারলো মুখে। রিফাত দম নিল গভীরভাবে। তারপর আচমকা পেছনে মাথা ঠুকলো। পেছনের লোকটার নাকের উপর ঘুষি মারলো। খ্যাচ করে শব্দ হলো। রক্ত ঝরলো ধারা হয়ে। সে ফাঁকে সে নিজেকে ছাড়িয়ে নিয়ে উল্টে দিল আরেকজনকে। তারপর একেবারে মাটিতে ফেলে বুটের গুড়ালি চালালো পেট বরাবর। 5 নম্বর লোকটা সবচেয়ে বিশাল, সে রড নিয়ে এগিয়ে এলো। এবার তোকে আমি খুঁচিয়ে মেরে ফেলবো। রিফাত চুপচাপ দাঁড়ালো। লোকটা এক রড চালালো। রিফাত তার কবজি ধরে ঘোরালো। রডটা খুলে নিল হাতে। তারপর সে রড দিয়ে এক প্রচণ্ড ঘা লাগায় মাথায়। ঠ্যাং করে শব্দ হলো। লোকটা ছিটকে পড়লো দূরের সোফায়। কান দিয়ে রক্ত ঝরছে। বাকি 4 জন আবার উঠল, রক্তে ভেজা, ক্ষিপ্ত, জিঘাংসায় উন্মত্ত। তারা একসাথে ঝাঁপ দিল রিফাতের উপর। এইবার একসাথে 4 জনকে একা সামলাতে হলো। একজন কোমরে লাথি মারল। রিফাত ভারসাম্য হারালেও ঝুঁকে পড়ে একটা কনুই চালালো তার মুখে। দাঁত ছুটে গেল। আরেকজনের চেয়ার তুলে মাথায় মারতে গেল। রিফাত নিচু হয়ে উল্টে দিল চেয়ার সহ লোকটাকে। তারপর তার মাথা চাপা দিয়ে হাঁটু চালালো। মাটিতে রক্তের ছোপ। তৃতীয় জন রিফাতকে চেপে ধরেছিল। তার পেছন থেকে হাতে চাপা দিয়ে চোখে আঙুল ঢুকিয়ে দিল রিফাত। চিৎকার করে লোকটা ছুটে গেল বাথরুমের দিকে। চারপাশে তখন শুধু কর্কশ নিঃশ্বাস। বৃষ্টির মতো ঘাম ঝরছে রিফাতের গা থেকে। ভাঙা টেবিল, রক্তমাখা দেয়াল, ছেঁড়া সোফা আর ছটফট করতে থাকা 4 জন গুন্ডা। নুসরাত তখন ছায়ার আড়াল থেকে শুধু দেখছিল। একটা ছেলে যে ড্রাইভার ছিল তার কাছে, সে 5 জনকে একাই ধ্বংস করে দিল। রিফাত ধীরে ধীরে নুসরাতের দিকে এগিয়ে আসে। কিছু বলে না, শুধু তার কাঁধে থাকা কোট খুলে নুসরাতকে জড়িয়ে নেয়। নুসরাত তাকিয়ে থাকে তার চোখে। তার ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। তারপর রিফাত নুসরাতকে নিয়ে সেখান থেকে বাহিরে বের হয়ে আসে। গাড়িতে বসে রিফাত গাড়ি চালাচ্ছে। পেছনের সিটে বসে আছে নুসরাত। তার চেহারায় অদ্ভুত এক স্তব্ধতা। সে জানে আজ যদি রিফাত না থাকতো তাহলে কি হতো। সে চোখ বন্ধ করে।
রিফাত সামনে তাকিয়ে বলে, আপনার প্রোটোকল ছাড়া এভাবেই বাড়ি থেকে বের হওয়া একদম উচিত হয়নি ম্যাডাম। আজ আরেকটু হলি তো। নুসরাত তার কণ্ঠে ব্যথা শুনতে পায়। সে ধীরে বলে, তুমি কেন এলে? রিফাত 1 সেকেন্ড চুপ থেকে বলে, আপনার দায়িত্ব আমার উপর ম্যাডাম। এরপর আর কোনো কথা হয় না, শুধু গাড়ির শব্দ আর পেছনে কাছে আকাশের প্রতিচ্ছবি। নুসরাত নিজের ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। তার চোখে ক্লান্তি, ক্ষোভ আর কিছু অজানা অনুভব। অন্যদিকে রিফাত গাড়ির পাশে দাঁড়িয়ে থাকে। হঠাৎ ফোন বাজে। সে রিসিভ করে। ওপাশ থেকে সেই মেয়েটার কণ্ঠ শোনা যায়। আজ যেটা ঘটেছে সেটাও তার প্রাপ্য ছিল না, কিন্তু মনে রেখো রিফাত, নুসরাত আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। সময় এসে গেছে সব ফিরিয়ে নেওয়ার। রিফাত চুপ করে ফোনটা নামিয়ে ফেলে। সে বলে নিজের গলায়, যুদ্ধ তো এখনো শুরু হয়নি। রাত তখন 10:30। ঢাকা শহরের আলো আঁধারি মিলিয়ে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে চারদিকে। গাড়ির ভিড় কমে এসেছে, অথচ শহরের বাইরে একটা অজানা বস্তিতে তখনও টিমটিম করে জ্বলছে কিছু কেরোসিন বাতির আলো। এই জায়গাটার নাম খুব কম মানুষই জানে, আলোর তলা। এই অন্ধকারেই আজ গাড়ি থামিয়ে দাঁড়িয়েছিল রিফাত। যে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা নুসরাতের ব্যক্তিগত ড্রাইভার, যার পরিচয় সবার চোখে নিছক একজন নম্র বিনয়ী গাড়ি চালক। কিন্তু এই রাতের নির্জনতায় সে এসেছে অন্য কিছু করতে। একটা ছোট খাট ভাঙাচোরা ঘরের সামনে দাঁড়িয়ে কাঁদছিল লোকটা। নাম রফিক, নুসরাতের বাসার ক্লিনার। সেদিন বিকেলে সে কাজে আসেনি, কারণ জানতে চেয়ে রিফাত ফোন করেছিল। রফিক কাঁদো কাঁদো গলায় বলেছিল, ভাই, আমার সিয়াম মরতাছে, ওর অপারেশন করা লাগবো, কিন্তু আমি কিছুই করতে পারতাছি না। এটুকুই যথেষ্ট ছিল। রিফাত তখনই বুঝেছিল তাকে যেতে হবে, কারণ এই সমাজে কিছু কিছু লড়াই এমন থাকে যা মানুষের চোখের আড়ালে চলে, আর সেসব লড়াইয়ের জন্য কেউ দাঁড়িয়ে থাকে না। কিন্তু রিফাত দাঁড়ায়, কারণ তার ভেতরে আছে এক আগুন, এক প্রতিজ্ঞা যে যতদিন বেঁচে থাকবে অসহায়দের পাশে থাকবে। ঘরের ভেতর থেকে কাশির শব্দ আসে। ছোট্ট বাচ্চা ছেলেটা সিয়াম আধো ঘুম আর ব্যথায় কাতরাচ্ছে। পাশে বসে থাকা তার মা বারবার মাথায় পানি দিচ্ছে। রিফাত এগিয়ে যায়, শান্ত কণ্ঠে বলে, রিফাত, আপনারা চিন্তা করেন না, আপনারা কাল সকালে গুলশানে ওরিয়ন মেডিকেলে যান, আমি সব রেডি করে রাখছি। রফিক আটকে ওঠে, ভাই, ওটা তো অনেক বড় হাসপাতাল, আমার তো ওইখানে ঢোকার সামর্থ্য নাই। রিফাত কেবল হাসে। এই সমাজে কিছু দরজা খোলার জন্য টাকা দরকার হয়, আর কিছু দরজা খোলার জন্য ইচ্ছা। কাল সকালে দেখবেন দরজাটা খোলা। পরদিন সকালে হাসপাতালের সামনে গাড়ি থামে। রফিক তার স্ত্রী আর ছেলে নিয়ে আসে। সবকিছু আগেই ঠিক করা ছিল। হসপিটালের রিসেপশন ডেস্কে বলা ছিল মিস্টার আর এর পক্ষ থেকে সব খরচ আগে থেকেই মিটিয়ে দেওয়া হয়েছে। ডাক্তাররাও প্রস্তুত। ছেলেটার অবস্থা সংকটজনক, কিন্তু সম্ভাবনা আছে। রফিকের স্ত্রীর চোখে পানি, মুখে কেবল একটাই কথা, ভাইয়া, আল্লাহ আপনাকে ভালো রাখুক। অন্যদিকে ঠিক সেই সময়টাতে হাসপাতালের উল্টো দিকের পার্কিং স্পটে দাঁড়িয়েছিল একটা কালো গাড়ি, আর সেই গাড়ির জানালা থেকে তাকিয়েছিল নুসরাত। সে কিছুই বলছিল না, কেবল দেখছিল রিফাত কিভাবে এই কাজটা করছে। সে গাড়ি থেকে নামেনি, দূর থেকেই শুনছিল লোকজনের সব কথা। এই ভাইটা না থাকলে আমার ছেলে আজ মরে যেত। ওকে মন্ত্রী তন্ত্রী কিছু কই দেখি তো, এমন মানুষ তো চোখেই পড়ে না আজকাল। নুসরাতের বুকের ভেতর হালকা কাঁপুনি চলে আসে। এই ছেলেটা যে তার ড্রাইভার, সে তো কিছুই চায় না বিনিময়ে, না সম্মান, না স্বীকৃতি। রিফাত ফিরে আসে গাড়িতে। নুসরাত তখন চুপ। গাড়ি স্টার্ট দেওয়ার সময় শুধু বলল, তুমি কি করেছিলে ওখানে? রিফাত সামান্য হেসে বলল, একটা কাজ ছিল দরকারি। নুসরাত এবার গম্ভীর গলায় বলল, এই সমাজে দরকারি কাজ এত সহজে কেউ করে না। রিফাত চুপ করে থাকে। গাড়ি এগিয়ে চলে, কিন্তু ভেতরে ভেতরে নুসরাতের মনে প্রথমবার একটা অদ্ভুত প্রশ্ন গেঁথে যায়। এই ছেলেটা আসলে কি? এদিক সেদিক অনেক ঘোরাফেরা করার পর রাত নেমে এসেছে ঢাকার আকাশে। ব্যস্ত নগরে হেঁটে যাওয়া ছায়াগুলোর মধ্যে এখনও একটা লুকানো উত্তাপ রয়েছে। শহরের এক প্রান্তে এক নির্জন মোড়ে দাঁড়িয়েছিল নুসরাতের বিলাসবহুল গাড়িটি। ড্রাইভিং সিটে বসে আছে রিফাত। সে যেন ঠিক আগের মতোই, শান্ত, নির্লিপ্ত, নিজের ভেতরেই গুটিয়ে থাকা এক রহস্যময় ছায়া। কিন্তু আজকের রাতটা ছিল অন্যরকম। নুসরাত পেছনের সিটে বসে আয়নায় নিজের চোখের দৃষ্টি সরিয়ে ফেলতে পারছিল না। আজ সকালে রিফাত যেভাবে একজন দরিদ্র বৃদ্ধ মহিলাকে সাহায্য করেছিল তা সে নিজ চোখে দেখেছে।
যে টাকা এক প্রকার জীবন বদলে দিতে পারে, সে অর্থ তুলে দিয়েছে রিফাত সে অসহায় মহিলার হাতে, বিনিময়ে কিছু না আছে। এই দৃশ্য দেখে নুসরাতের ভেতর একটা অজানা অনুভূতি খেলে গেছে। তার অহংকারে আঘাত লেগেছে, আবার মনের গভীরে একটা কৌতূহল, এক অজানা টান জন্ম নিয়েছে। সে চুপ থাকতে পারল না। নুসরাত হঠাৎ গম্ভীর গলায় বলল, তুমি কি ভেবেছিলে আমি কিছু দেখিনি? রিফাত চোখ নামিয়ে রাখলো, কোনো উত্তর দিল না। নুসরাত এবার সামনের সিটের দিকে ঝুঁকে গেল, গলা উঁচু করে বলল, আমি বলছি রিফাত, তুমি ওই মহিলাকে এতগুলো টাকা দিলে কেন? তুমি কে? এত টাকা তোমার আসে কোথা থেকে? রিফাত ধীরে ধীরে বলল, মানুষকে সাহায্য করার জন্য সবসময় বড় কিছু হতে হয় না। নুসরাত জোরে ঝাঁকিয়ে উঠল, না, আমি এত সাধারণ উত্তর চাই না। তুমি ঠিক করে এসেছিলে এই রাস্তায়, তুমি জানতে এই মহিলার সাহায্য লাগবে, এসব কাকতালীয় হতেই পারে না। তুমি আসলে কে? রিফাত একটা দীর্ঘশ্বাস ফেলল। আপনি জানেন সব উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। নুসরাত চুপচাপ তাকিয়ে রইল, তারপর আবার বলল, আমি জানি তুমি আমার চোখে ধুলো দিচ্ছ, কিন্তু আজকে যেটা করেছো সেটা তোমার ভেতরে যে কিছু একটা আছে তা স্পষ্ট করে দিয়েছ। আমি সব জানি, তবুও আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি সত্যি করে বলো, তুমি ওই মহিলার পরিচয় জানো? রিফাত এবার চোখ তুলে চাইল। হ্যাঁ আমি জানি, আমি অনেক দিন ধরে উনার খুঁজেছিলাম। কেন? নুসরাত ছড়িয়ে বলল, কারণ তার বাচ্চা অনেক অসুস্থ ছিল, আমি চেয়েছি অন্তত একজনকে একটু স্বস্তি দিতে। নুসরাত থেমে গেল, তার চোখের সামনে ঝাপসা হয়ে উঠল কিছু স্মৃতি। রিফাত গাড়ি স্টার্ট দিল, নুসরাত চুপ করে বসে রইল, কিন্তু তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল এই রাত তাদের সম্পর্ককে আগের চেয়ে একটু গভীর করে দিল। যদিও প্রকাশ্যে কেউ কিছু স্বীকার করল না। এভাবে কেটে গেল কয়েকটা দিন। ঢাকার শীতের সকালের ধোঁয়াটে আলোয় কলেজ চত্বরে যেন অদ্ভুত এক উত্তেজনা। পুরো ক্যাম্পাসে শুধু একটাই আলোচনা, এই সপ্তাহে হতে যাচ্ছে কলেজের বহুল আলোচিত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ট্যুর। জায়গা বান্দরবানের এক প্রত্যন্ত পাহাড়ি এলাকা। শিক্ষার্থীদের সঙ্গে থাকবে নিরাপত্তা, প্রোটোকল এবং কলেজের বাছাইকৃত সহকারীরা। নুসরাত চুপচাপ বসেছিল কলেজ ক্যাফেটেরিয়ার এক কোণে, মাথায় কালো সানগ্লাস, গায়ে ক্যামেল রঙের ট্রেঞ্চ কোট। পাশে বসে আছে অহনার মিশা। তুই যাবি ট্যুরে? মিশা জিজ্ঞেস করলো। আমার মত নেই। ঠোঁট নাড়ালো নুসরাত। আমি এরকম লোকজনের সঙ্গে পাহাড়ে ঘুরতে যাব না। অহনা হালকা হেসে বলল, তোর তো প্রোটোকল সহকারীর অভাব নেই, আর তোর সেই ভদ্র ড্রাইভারটাও তো যাবে। নুসরাতের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। রিফাত কয়েকদিন ধরেই তার ব্যবহারে কিছু অদ্ভুততা লক্ষ্য করছে সে। মাঝে মাঝে মনে হয় ছেলেটা যেন কিছু লুকিয়ে রাখছে। আর সেই রাতের পর থেকে কিছুই আগের মতো স্বাভাবিক মনে হয় না। মিশা নিচু গলায় বলল, তোরা জানিস কলেজে কয়েকটা ছেলে বলছিল রিফাত নাকি কোনো গ্যাংস্টার, খুব রহস্যময়। নুসরাত কাপা কণ্ঠে বলল, তুই কিছু শুনেছিস? না, কিন্তু গুজবটা ছড়াচ্ছে। অহনা ঝুঁক করল। তবে ছেলেটার চোখে মাঝে মাঝে অদ্ভুত কিছু দেখি, যেন কোনো যুদ্ধের ভিতর দিয়ে এসেছে, ভয় লাগে। তার গলায় একরকম দৃঢ়তা। নুসরাত ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমি যাচ্ছি ওই ট্যুরে, আমি নিজে খুঁজে বের করব রিফাত আসলে কে। ট্যুরের দিন সকাল 6টা। কলেজ বাসের সামনে ভিআইপি গাড়ির সারি। ছাত্রছাত্রীরা ব্যাগপত্র নিয়ে অপেক্ষায় আছে। নুসরাত এসে দাঁড়ালো তার গাড়ির পাশে, এবং সেখানে রিফাতকে দেখে তার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। রিফাত শান্ত, সংযত। ম্যাডাম, রওনা দেব? নুসরাত চোখ নামিয়ে বলল, গাড়ি চলতে লাগলো পাহাড়ের পথে পথে ঘোরানো রাস্তায়। এই গিরিতে নুসরাত, অহনা এবং মিশা। প্রথম কয়েক ঘন্টা নীরবতা, কিন্তু পাহাড়ি পথে একটা সময় গাড়ি থেমে গেল। রাস্তায় পাথর পড়ে আছে। অহনা বলে উঠল, রাস্তাটা তো ব্লক করা। গাড়ি থেকে নামতে নামতে রিফাত বলল, কেউ ইচ্ছে করে করেছে, আপনার গাড়িতে থাকুন। সে পাথর সরাতে লাগলো। সেই সময় কয়েকজন অচেনা লোক পাহাড়ি গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। এই জায়গা দিয়ে যেতে চাইলে টোল দিতে হবে। নুসরাত চিৎকার করে উঠল, তোমরা জানো আমি কে? লোকটা হেসে বলল, তোমার বাবার ক্ষমতা এখানে চলে না। রিফাত সামনে এসে দাঁড়ালো। তোমরা সরে যাও, নইলে আমার পদ্ধতিতে সরাবো। তুই কে রে? এক পাহাড়ি লোক এগিয়ে এলো লাঠি হাতে। মুহূর্তেই রিফাতের চোখ বদলে গেল, ঠান্ডা, ধারালো। সে এক ঝটকায় লোকটার লাঠি কেড়ে নিয়ে এমনভাবে ছুঁড়ে মারলো যে লোকটা উল্টে গিয়ে পড়ল পাশের গর্তে। একটা গাড়ি আটকে রেখে কার উপর খেলতে এসেছো?
বুঝতে পারছো না? রিফাত ফিসফিস করে বলল, কিন্তু গলায় ছিল বজ্রের মতো গর্জন। তারা ঘাবড়ে গিয়ে পালিয়ে গেল। নুসরাত স্তব্ধ। সে জানে এই রিফাত সে ড্রাইভার নয় যাকে সে প্রতিদিন অপমান করত। তার মুখ থেকে বেরিয়ে এলো একটাই কথা, তুমি কে রিফাত? রিফাত হেসে বলল, আপনার ড্রাইভার ম্যাডাম। গাড়ি আবার চলল, কিন্তু এবার নুসরাতের ভেতর ভীষণ কিছু একটা জ্বলে উঠেছে। ভয় না কৌতূহল? নুসরাত জানালার বাইরে তাকিয়েছিল, চোখে অভিমান, ঠোঁটে নীরবতা। রিফাত স্টিয়ারিংয়ে মনোযোগ রেখে বলে উঠল শান্ত স্বরে, আপনি যদি আবার কোনো বিপদে পড়েন আমি চুপ করে থাকতে পারবো না। নুসরাত চোখ ফিরিয়ে তাকালো তার দিকে। তুমি জানো আমি কিছু জানতে চাইনি। রিফাত একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। জানি, কিন্তু জানালেই বা কি হতো? আপনি বিশ্বাস করতেন? নুসরাত চোখ সরিয়ে নিল আবার জানালার বাইরে। আমি জানি তুমি কি করেছো, আমি দেখেছি। গাড়ির ভেতরে ঘন হয়ে উঠল নীরবতা, যেন প্রতিটা শব্দ অপ্রয়োজনীয় মনে হচ্ছিল সেই মুহূর্তে। একটু পর গাড়ি থেমে গেল এক নির্জন রাস্তার ধারে। রিফাত দরজা খুলে বেরিয়ে এলো। আপনি কিছুক্ষণ বিশ্রাম নিন, রাস্তা ক্লিয়ার না হলে এগোনো ঠিক হবে না। নুসরাতও নেমে এলো গাড়ি থেকে, চুপচাপ দাঁড়িয়ে থাকলো তার পাশে। হঠাৎ বলল, তুমি কি সবসময় এমন চুপচাপ নিজের সব কিছু চাপা দিয়ে রাখো? রিফাত একটুও তাকালো না, শুধু বলল, কারো বোঝার মতো নয় আমার গল্প। নুসরাত একটু হেসে বলল, আমারও নয়। রিফাত তার দিকে এক দৃষ্টিতে তাকালো। সেই চোখে কিছু একটা ছিল যা নুসরাত আগে কখনো দেখেনি। কঠোরতা নয়, কষ্ট নয়, একটা অদ্ভুত কোমলতা। আপনি যদি বোঝেন আমি খুশি হব। একটু নীরবতা, তারপর হঠাৎ করেই নুসরাত বলল, তুমি আমাকে আপনি বলো কেন? রিফাত একটু হেসে ফেলল। কারণ আপনি প্রধানমন্ত্রীর কন্যা, আমি একজন আপনার ড্রাইভার। নুসরাত এবার একটু এগিয়ে এলো। তার কণ্ঠে ছিল চাপা রাগ, কিন্তু চোখে যেন ছিল অজানা টান। তুমি জানো না তুমি শুধু একজন ড্রাইভার না। রিফাত তাকালো না, শুধু গাড়ির দিকে এগিয়ে গেল। চলেন, অনেকটা পথ বাকি। গাড়ি আবার চলতে শুরু করলো, কিন্তু এবার সেই নীরবতার আগের মতো নীরব রইল না। তার ভেতরে যেন গুঞ্জন করছিল এক অজানা অনুভূতির জন্ম। নুসরাত জানালার কাছে মাথা হেলিয়ে চোখ বন্ধ করল, কিন্তু তার মুখের রেখায় যেন এক বিন্দু প্রশান্তির ছায়া। আর সেটা রিফাত স্পষ্ট দেখল রিয়ার ভিউ মিররে। গাড়ি চলতে থাকলো। ট্যুর থেকে ঢাকা ফেরার পর চারপাশ যেন হঠাৎ করেই চুপ হয়ে গেছে। ট্যুরে যেভাবে চারদিকে হাসি ঠাট্টা খুনসুটি চলছিল, তার ছিটে ফোটাও নেই আজ। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। নুসরাত একাই বসে আছে তার রুমের জানালার পাশে, বাইরের দিকে তাকিয়ে কিছু ভাবছে, কিন্তু চোখে এক ধরনের শূন্যতা। মোবাইল স্ক্রিনে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। স্ক্রিনে ভেসে উঠেছে রিফাতের নাম, অথচ সে কল দেয়নি। অপরদিকে রিফাত ছাদে দাঁড়িয়ে নিচের শহরের আলো ঝলমলে দৃশ্য দেখছে। তার মাথায় ঘুরছে নুসরাতের চেহারা, চোখে অবাধ্যতা, ঠোঁটে অহংকার, তবুও যেন সেই চোখে একটা অদ্ভুত মায়া। বিকেল 5:47। নুসরাত রুম থেকে বের হলো। তার হাতে ছোট একটা ব্যাগ, মুখে মেকআপ নেই, একদম সাধারণ ড্রেস পরা। গেট থেকে রিফাতকে ফোন করলো। তুমি কি গেটের কাছে আছো? হ্যাঁ, আমি গাড়ির কাছে দাঁড়িয়ে আছি। চলো কোথাও যাব, ড্রাইভে। রিফাত বুঝলো কিছু একটা ভেতরে চলছে ওর। গাড়ির দরজা খুলে দিল চুপচাপ। নুসরাতও চুপচাপ বসে পড়লো পেছনের সিটে। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। প্রথম কয়েক কিলোমিটার কেউ কোনো কথা বলল না। শেষমেশ নুসরাতই ভাঙল নীরবতা। তুমি এত চুপচাপ থাকো কেন রিফাত? চুপ থাকলে অনেক কিছু ভালোভাবে দেখা যায়, অনেক কিছু বোঝা যায়। নুসরাত জানালার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে দেখো, বোঝো? রিফাতের ঠোঁটে হালকা এক হাসি খেলে গেল। আমার দেখে আপনার চোখে পড়বে না, আর বোঝার জন্য সময় দরকার। আমার জন্য তোমার সময় আছে? নুসরাতের গলা হালকা কাঁপছিল। থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আপনি জানতে চান? আমি সব জানতে চাই, কিন্তু আমি জানাতে চাই না। রিফাত একটু চুপ করে গাড়ির স্পিড কমিয়ে দিল। আপনি কাউকে বিশ্বাস করছেন ম্যাডাম? হঠাৎ করে প্রশ্ন ছুড়ে দিল রিফাত। নুসরাত একটু রেগে বলল, আগে এসব ম্যাডাম ম্যাডাম বলা বন্ধ করো তো, একদম অসহ্য লাগছে আমার। না ম্যাডাম, এটা হয় না। আমি আপনার এখানে কাজ করি। আমি ওসব কিছু বুঝি না। আমাকে নাম ধরে রাখবে এবং তুমি তুমি করে রাখবে, ব্যাস এইটাই ফাইনাল। আর কোনো কথা যেন না শুনি। আচ্ছা ঠিক আছে, ডাকবো। এখন আমার কথার উত্তর দেন। নুসরাত এবার আরো বেশি রেগে যায়। আবার আপনি করে বলছো? ওহ সরি,
এবার কি আমার উত্তরটা পাবো? নুসরাত জানালার কাছে ঠেকানো গালে হালকা হাসল। না, কাউকে না, সবাই আমার সামনে মুখোশ পরে থাকে। আমি কি মুখোশ পরে থাকি? তো তুমি অন্যরকম। মাঝে মাঝে ভাবি তুমি কিছু একটা লুকিয়ে রেখেছো, আবার মনে হয় তুমি শুধুই আমাকে চেনো ঠিকভাবে। রিফাত এবার আয়নায় তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। শুধু একটা প্রশ্নই তার চোখে ঝুলে রইল, এই সম্পর্কটা কি শুধু মালকিনা ড্রাইভারের? গাড়ি গিয়ে থামলো পদ্মার চরের এক নির্জন জায়গায়। গা ঘেঁষে বইছে হাওয়া, সূর্য নামার আগের কমলা আলোয় চারপাশ মায়াময় হয়ে উঠেছে। নুসরাত গাড়ি থেকে নামলো, পায়ের নিচে নরম বালি, গলা জড়িয়ে ধরল বাতাস। এই জায়গায় কখনো এসেছো? নুসরাত প্রশ্ন করল। হ্যাঁ, অনেক আগে, যখন কেউ আমাকে চিনত না। এখন কি কেউ চেনে? তোমাকে বাদ দিলে কেউ না। নুসরাত একটু থমকে দাঁড়ালো, তার চোখ ভিজে উঠেছে সেটা বোঝা গেল না, কিন্তু গলার স্বরে অদ্ভুত কাঁপন। তুমি থাকবে আমার পাশে? আমি তো আছি। একটু দূরে দাঁড়িয়ে থাকা দুজন মানুষ, কেউ মালকিন কেউ ড্রাইভার, কিন্তু তাদের চোখের ভাষা বলছে ভিন্ন কিছু। হঠাৎ একটা ফোন এলো নুসরাতের। ফোনে কয়েক সেকেন্ড চুপ থাকার পর সে বলল, চলো ফিরি। গাড়ি ফেরার পথে আবারও নীরবতা, কিন্তু এবার সেই নীরবতা অসহ্য নয়, বরং এক ধরনের আরামদায়ক অনুভব, যেন এই নীরবতার মাঝে কথা বলা হচ্ছে। গাড়ি ধুলো উড়িয়ে শহরের রাস্তায় ছুটে চলেছে। পদ্মার চর থেকে ফিরে আসার যেন সব কিছু একটু বেশিই শান্ত। মনের ভেতরে এক অদ্ভুত ভার এসে জমে উঠেছে, বিশেষ করে নুসরাতের মনে। ঘরে ফিরে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়েছিল নুসরাত। নিজের চেহারার দিকে তাকিয়ে সে অজান্তেই একটা প্রশ্ন করে ফেলেছিল। ও আমার জন্য এত কিছু করলো কেন? আমি তাকে এত অবহেলা অপমান করার পরও সেই রাতে নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালো। এটা কি শুধুই দায়িত্ব, নাকি তার চোখে আমি কিছু আলাদা? কিন্তু তার মুখ তো কখনো কিছু বলে না। আর আমি বা এত দুর্বল হয়ে যাচ্ছি কেন তার প্রতি? কি হচ্ছে আমার সাথে? একটা চিন্তা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে বেড়াচ্ছে। রিফাত কে? পরদিন সকালে নুসরাত আজ আর তার অগোছালো অহংকারের ছায়ায় ঢাকা নেই, বরং অনেক বেশি পরিপাটি, গম্ভীর এবং চিন্তামগ্ন। অহনা এবং মিশা জানে কিছু একটা হয়েছে, কিন্তু তারা প্রশ্ন করতে সাহস পাচ্ছে না। অহনা ফিসফিস করে বলল, তুই দেখেছিস নুসরাত কি শান্ত হয়ে গেছে? মিশা মাথা নাড়ালো। ট্যুরে কিছু একটা হয়েছে, কিন্তু রিফাত আর ওর চোখে চোখে এমন একটা জিনিস আমি দেখেছি। নুসরাত তীব্র চোখে তাকালো। চুপ করো তো, খাওয়া দাওয়া শেষ হলে বের হচ্ছি। বিকেলবেলা প্রাসাদোপম বাসার বাগানঘর। নুসরাত আজ প্রথমবারের মতো রিফাতকে ডেকে পড়ল। তুমি একটু সময় পাবে? আমার সাথে চা খাবে? রিফাত একটু চমকে গেল, তারপর মাথা নিচু করে বলল, হ্যাঁ ম্যাডাম। আজকে আবার ম্যাডাম? তোমাকে না বলেছিলাম আমাকে ম্যাডাম বলে সম্বোধন করবে না? শুধু নুসরাত, ওকে? রিফাত চুপ করে গেল, চোখ তুলে তাকালেও কিছু বলল না। চায়ের টেবিল, সুরেলা বিকেল, দুজনই বসে আছে। হাওয়া বইছে ধীরে ধীরে, গাছে বসা পাখিরা যেন একটা না কিছু বলছে, ঠিক যেমন নুসরাতের ভেতরের প্রশ্নগুলো। নুসরাত ধীরে ধীরে বলল, তুমি আমার জন্য এত কিছু করো কেন? রিফাত কাঁপে চোখ রাখল, এক মুহূর্ত চুপ থেকে উত্তর দিল, আপনি আমার দায়িত্ব, আর সব কিছুর উত্তর হয় না। নুসরাত অনেক রেগে বলল, এই যে আবার আপনি আপনি করে বলছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর হবে না। নুসরাত এবার গম্ভীরভাবে তাকালো। তুমি খুবই অদ্ভুত। ড্রাইভারদের মধ্যে এমন আত্মবিশ্বাস আমি দেখি না। তোমার মতো চাউনি, তোমার মতো ধৈর্য, তোমার মতো প্রেজেন্ট থাকা। রিফাত হাসলো না, মাথা নিচু করে বলল, জীবনে অনেক কিছু শিখলে চোখেও অনেক কিছু জমে যায়। তুমি কি আগেও আমাকে চিনতে? রিফাত এবার চোখ তুলে তাকালো। তুমি এই দেশের প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে, তোমাকে কে না চেনে? আমিও তোমাকে চিনি যেমন সবাই চেনে। তুমি আমার বাবাকে চিনো? এই প্রশ্নে রিফাতের চোখে এক ঝলক অস্বস্তি চলে এলো, তবে নিজেকে সামলে নিল। তিনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, ওনাকে না চেনে উপায় আছে? নুসরাত এবার ভীষণ কৌতূহলী হয়ে গেল। তুমি সব কিছু এমন গুছিয়ে গুছিয়ে বলো, কখনো কখনো হোঁচট নেই, ভয় নেই, এমনকি আমাকেও তুমি ভয় পাও না কেন? রিফাত ধীরে বলল, ভয় পাবার মানুষ তুমি না। নুসরাত হেসে ফেলল। তাই সবাই ভাবে আমি ভয়ঙ্কর, শুধু তুমি না। রিফাত কফির কাপটা নিচে নামিয়ে বলল, তুমি একজন মানুষ, তুমি ভয়ঙ্কর না, তুমি অভিমানী। নুসরাত থমকে গেল। তুমি এত কিছু জানো কিভাবে?
রিফাত এবার আর কিছু বলল না, বরং উঠে দাঁড়ালো। চা ভালো ছিল, ধন্যবাদ। এখন আমার যেতে হবে, গাড়ি পরিষ্কার করতে হবে। নুসরাত উঠে দাঁড়িয়ে তার সামনে এসে দাঁড়ালো। তুমি পালিয়ে যাচ্ছ? না, সরে যাচ্ছি, আমার জায়গা ওই যে ওখানে। নুসরাত হতবাক। তুমি কি জানো আমি সব বুঝে গেছি? রিফাত মাথা নিচু করে বলল, যা বুঝেছ সেটাই থাকুক। ঠিক তখনই নুসরাতের ফোন বেজে উঠল। অহনার কল। নুসরাত রিসিভ করতেই অহনা বলল, দ্রুত আসতে হবে, ইউনিভার্সিটিতে প্রিন্সিপালের ঘরে কিছু সমস্যা হয়েছে। নুসরাত রিফাতের দিকে তাকিয়ে বলল, চলো আমাকে নিয়ে চলো। রিফাত মাথা নিচু করেই বলল, জি। রিফাত রাতে একা বসেছিল তার ঘরের কোনায়, ফোন হাতে নিচু কণ্ঠে বলল, সব কিছু সামলে চলছে, এখনো কেউ কিছু টের পায়নি। ওপাশ থেকে ভেসে এলো এই নারী কণ্ঠ, তোমার যাত্রা এখানেই থেমে যাবে না রিফাত, সময় আছে। রিফাত চোখ বন্ধ করে বলল, ও যদি জেনে ফেলে আমি কে, সব কিছু শেষ হয়ে যাবে। এভাবে কাটতে থাকে তাদের দিনগুলো। দিন যতই এগোচ্ছে ততই তাদের মধ্যে গভীরতা ও ঘনিষ্ঠতা বাড়ছে। বিশেষ করে নুসরাত ছেলেটাকে যতই দেখে ততই মায়া বাড়ে। মাঝে মাঝে চিন্তায় পড়ে যায় যে কোথায় গেল তার অহংকার, কোথায় গেল রাগ, আর কোথায় গেল তার ইগো। রিফাত ছেলেটা গরিব, কিন্তু মন মানসিকতা কত সুন্দর। সে গ্রামের এক মহিলার বাচ্চা, তাকে সে সাহায্য করেছিল, তার নিজেদের কোম্পানিকে কত বড় একটা ঝামেলা থেকে বাঁচিয়েছিল, নিজের জীবন বাজি রেখে নুসরাতকে বাঁচিয়েছিল, আর সবকিছু নিঃস্বার্থে। গাড়ির জানালার পাশে বসে চুপচাপ বাইরে তাকিয়েছিল নুসরাত, আর কথাগুলোই ভাবছিল। ঢাকার কোলাহল পেছনে ফেলে পাহাড়ের পাড় ঘেঁষা রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলছে। গায়ে জড়িয়ে নেওয়া হালকা শালটা একটু একটু করে সরিয়ে আসছিল হাওয়ার ঝাপটা। সামনে বসে রিফাত নিঃশব্দে গাড়ি চালাচ্ছে, কিন্তু গাড়ির ভেতরে সেই নীরবতা ছিল না, নিঃশব্দেও একরকম আওয়াজ ছিল। দুজনের মনের গভীর থেকে আসা অপরিচিত একটি শব্দ, যেটা তারা নিজেরাও চিনতে পারছিল না। নুসরাত রিফাতের দিকে তাকালো না, তবুও তার চোখ ঠিক পড়ে রিফাতের ঘাড়ে। তার নড়াছড়া, তার নিঃশ্বাসের ছন্দ যেন আজ কেমন আলাদা। অথচ রিফাত ছিল আগের মতোই চুপচাপ, নিজের কাজে মনোযোগী, তবু কিছু একটা যেন বদলে গিয়েছে। হঠাৎ নুসরাত বলে উঠল, তুমি চুপ করে আছো কেন? রিফাত খানিকটা অবাক হলেও মুখ ঘুরিয়ে তাকায়নি, ধীরে বলে, চুপ থাকলে অনেক কিছু বোঝা যায় ম্যাডাম। নুসরাত তৎক্ষণাৎ রেগে যায়নি। আজকে তার ভেতরে কিছু একটা নরম ছোঁয়া কাজ করছিল। হয়তো পাহাড়ের এই শীতলতা, হয়তো রিফাতের চুপচাপ আচরণ, অথবা সে রাত্রির স্মৃতি যেখানে সে রিফাতকে চিৎকার করে দাঁড়িয়েছিল আর পরে নীরবে দাঁড়িয়ে কাঁদছিল। গাড়ি থামিয়ে রাখা হলো একটা জায়গায়, আশেপাশে কেউ নেই। পাহাড়ের ধারে রেলিংয়ের পাশে দাঁড়ালো নুসরাত, পেছনে এসে দাঁড়ালো রিফাত। তুমি কি আমাকে ঘৃণা করো? হঠাৎ করে প্রশ্নটা ছুড়ে দিল নুসরাত। রিফাত খানিকটা থেমে বলল, ঘৃণা করার মতো কিছু করেননি ম্যাডাম, বরং মানুষ যা বোঝে না তাকে ভয় পায়। আপনি আমাকে আজও বুঝতে পারেননি। তুমি বোঝাতে চাওনি রিফাত? চোখ শুরু করে তাকায় নুসরাত। তুমি সবসময় এত গোপন কেন? তোমার মধ্যে যেন একটা দেয়াল আছে, সব সময় দূরে রাখো সবাইকে। রিফাত মুচকি হাসে। সবাই কি কাছে আসার যোগ্য ম্যাডাম? এই প্রশ্নের কোনো উত্তর নেই। তারা দুজনেই জানে এই সবাই শব্দের আড়ালে একে অপরের ইঙ্গিত ছিল। হঠাৎই ঠান্ডা বাতাসে নুসরাত কাঁপে, শালটা উড়ে যায় পাশে। রিফাত এগিয়ে এসে সেটা তুলে দিয়ে চুপচাপ ছড়িয়ে দেয় নুসরাতের কাঁধে। মুহূর্তটা স্থির হয়ে যায়। নুসরাত তাকায় তার চোখে। তুমি আমাকে আগলে রাখো কেন? প্রশ্নটা আসে ফিসফিসিয়ে। কারণ আপনি সেটা কখনো চাননি, তাই করতে হয়েছে। চোখে চোখ রেখে বলে রিফাত। দুজনেই চুপ। দূর থেকে পাহাড়ের ঝালে সূর্যটা ধীরে নেমে যাচ্ছে। নিঃশব্দে তাদের চারপাশে জড়িয়ে আসছে নরম অন্ধকার। সে অন্ধকারে শব্দ করে না, কিন্তু অনুভবে গর্জে ওঠে একটা কিছু জন্ম নিচ্ছে। এক ধরনের আকর্ষণ, এক ধরনের টান। তবে সেটা ভালোবাসা না কি জানে না। তারা কেউই এটা ভালোবাসা বলতে রাজি নয়। এটা কিছুটা ভিন্ন, নিষিদ্ধের মতো নিঃশব্দ, গভীর। রাত্রে তারা যে রিসোর্টে ফিরল সেটা একটু দূরের একটা কটেছে। অহনার মিশা আলাদা ঘরে চলে গেছে। রিফাত নিজের জায়গায় যাওয়ার সময় নুসরাত দরজা খুলে তাকে থামায়। রিফাত। সে থেমে তাকায়। তুমি থাকো আমার পাশে কিছুক্ষণ। রিফাত কিছু না বলে মাথা নাড়ে। তারা বসলো দুজনেই চুপচাপ একটা সোফায়। নুসরাত হঠাৎ বলে ওঠে, আমি সব পেয়েছি জীবনে, নাম, সম্মান, প্রোটোকল, কিন্তু একজন মানুষ যে কিছু না চেয়ে শুধু পাশে থাকবে, সেটা পাইনি। তাই কি চান আপনি? রিফাত জিজ্ঞেস করে।
নুসরাত কিছু বলে না, একটু পরে ধীরে মাথা রাখে রিফাতের কাঁধে। রিফাত নিঃশ্বাস নেয় ধীরে ধীরে, কিছু বলে না। এই মুহূর্তে কেউ কিছু স্বীকার করছে না, কিন্তু এই নীরবতা এত জোরে কথা বলে যে দেয়াল ভেঙে দিতে পারে। এই নীরবতার শব্দই হয়তো তাদের গল্পের সবচেয়ে গভীর অধ্যায় হয়ে থাকবে। রিসোর্টে তারা পুরো রাত কাটানোর পর সকাল থেকে বিকেল অবধি তারা অনেক ঘোরাঘুরি করলো। রাতে ফেরার পথে গাড়ির জানালায় ধীরে ধীরে পড়ে থাকা রাতের আলোগুলো গলে গিয়ে মিশে যাচ্ছিল অন্ধকারে। শহরের কোলাহল পেছনে ফেলে গাড়িটা এগিয়ে চলছিল এক বাড়ির গন্তব্যের দিকে। নুসরাত চুপচাপ বসেছিল, অথচ তার ভেতরে যেন এক সমুদ্র তুফান উঠেছে। পাশেই রিফাত ড্রাইভারের সিটে বসে, তার চোখ সামনে, কিন্তু মন যেন পাশে। নুসরাত হঠাৎ প্রশ্ন করল, তুমি আমাকে কখনো অপছন্দ করো? রিফাত একটু চমকে তাকালো। প্রশ্নটা সরল, কিন্তু তার গভীরতা ছিল অজানা। এই প্রশ্নটা অনেক আগেই করলে ভালো হতো। মানে যখন আপনি আমাকে অপমান করতেন, তাচ্ছিল্য করতেন, সবার সামনে ছোট করতেন, তখন যদি এই প্রশ্নটা করতেন, উত্তরটা হতো না। আর আজও সেই উত্তরই থাকছে না। নুসরাত চোখ নামিয়ে ফেলল, গাড়ির জানালার বাইরে তাকিয়ে থেকে বলল, তুমি এত চুপ কেন? কারোর সাথে কখনো কিছু শেয়ার করো না? সব কথা সবার সাথে শেয়ার করা যায় না, কিছু কথা শুধু অনুভব করার জন্য থাকে। একটা দীর্ঘ নীরবতা গাড়ির ভেতর ছড়িয়ে পড়ল। গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দ আর দূরের রাস্তাঘাটের আলোই এখন তাদের একমাত্র সঙ্গী। নুসরাত আবার বলল, তুমি কেন এমন? কেন এত সহ্যশীল? কেন অপমান করলো মুখে কিছু বলো না, মনে কিছু রাখো না? রিফাত হালকা হাসল। মনে রাখি, কিন্তু প্রতিশোধ নয়, উপলব্ধি রেখে দেই। কেউ অপমান করলে আমার কিছু যায় আসে না, আমি জানি আমি কে। নুসরাত চোখ তুলে তাকালো। তুমি কে? রিফাত একটু ভ্রুকুচকে তাকালো তার দিকে, তারপর বলল, আপাতত আমি একজন ড্রাইভার, সেটাও আপনার। নুসরাত দীর্ঘশ্বাস ছেড়ে জানালার দিকে মুখ ফেরালো। মনে পড়ে গেল রিসোর্টের সেই রাত। রিফাত রাতভর তার পাশে বসেছিল। যখন সে ব্যথায় কাঁপছিল, ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করছিল, তখনও সে পাশে ছিল, সান্ত্বনাহীন, শক্তহীন, কিন্তু অবিচল। তুমি যদি আমার জায়গায় থাকতে, যদি জানতে আমি তখন কেমন কষ্টে ছিলাম। জানি, কারণ আমি দেখছি, শুধু বাইরে থেকে নয়, ভেতরের কষ্টটাও বুঝেছি। আপনি খুব একা নুসরাত ম্যাম। নুসরাত একটু হাসল, কিন্তু সে হাসিতে ব্যথা লুকানো ছিল। তুমি জানো না আমি কতটা একা। কেউ আমার পাশে নেই, কেউ আমার কষ্ট বুঝে না। বাবা আছে, কিন্তু সে কখনো আমাকে অনুভব করেনি। রিফাত এবার একটু ধীরে বলল, আপনার পাশে একজন আছেন। নুসরাতের ধাক্কা খেল কথাটা শুনে। চোখে চোখ পড়তেই যেন সময় থমকে গেল। কে? আপনার ড্রাইভার। দুজনেই হেসে ফেলল এক মুহূর্তে, কিন্তু সে হাসির নিচে যেন জমেছিল অন্যরকম কিছু। নুসরাত আসতে বলল, তুমি কি বুঝতে পারো না আমি কেমন অনুভব করি? রিফাত চোখে চোখ রেখে বলল, আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি? গলার স্বর কেঁপে উঠল নুসরাতের। হ্যাঁ, আমি হয়তো তোমাকে ভালোবাসি। একটা নিঃশব্দ বিস্ফোরণ ঘটল যেন। গাড়ির গতি ধীর হলো। রিফাত চোখ ফেরালো সামনের রাস্তায়। গাড়ির গতি আবার বাড়াতে গিয়েও থেমে গেল সে। আপনি কি সত্যি এটা বলেছেন? নুসরাত মাথা ঝাঁকালো, মুখে লাজুকতা, কিন্তু চোখে সাহস। রিফাত ধীরে বলল, তাহলে চলুন আমার সাথে একটা জায়গায়। কোথায়? গেলেই বুঝবেন। আমার উপর কি বিশ্বাস আর ভরসা আছে আপনার? হ্যাঁ আছে, কিন্তু এখন তো রাত, আমরা বরং কাল সকালেই যাই। তুমি যেখানে নিয়ে যাও আমি যাব। গাড়িটা এগিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে। তাদের মধ্যে নীরবতা, কিন্তু ভেতরে একটা পরিচিত অনুভব, ভালোবাসা। পরের দিন সকালে সূর্যটা তখন সদ্য মাথা তুলেছে, চারদিকে কুয়াশার চাদর, বাতাসে একটা নিঃশব্দ হাহাকার। রিফাত নুসরাতকে নিয়ে গাড়ি চালিয়ে চলেছে অনেকটা সময় ধরে। শহরের কোলাহল পেছনে ফেলে তারা যেন ধীরে ধীরে ঢুকে যাচ্ছে অন্য এক জগতে, একটা ছোট্ট নির্জন ধূলি ধূসর অভিমানী গ্রাম। তুমি ঠিক কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? নুসরাতের গলায় ছিল বিরক্তি, তবে কৌতূহল কম ছিল না। রিফাত কোনো উত্তর দিল না, শুধু একটানা চালিয়ে যেতে লাগলো। গ্রামে ঢোকার কিছুক্ষণ পর গাড়িটা থামিয়ে বলল, নেমে পড়ো। নুসরাত চারদিক তাকালো, কিছুটা হতবাক। এখানে? এটা তো একটা ভাঙাচোরা জায়গা, এখানে কেন এনেছো আমাকে? রিফাত তবুও চুপ। সে ইশারা করলো সামনে একটা ছোট্ট বাড়ির দিকে। পুরোনো চালার নিচে দাঁড়িয়ে এক মেয়ে, বয়স 20-21, চোখে ক্লান্তির ছায়া, কিন্তু সেই চোখেই অদ্ভুত এক আগুন।
নুসরাত কপাল কুঁচকে তাকালো, কিন্তু চিনতে পারল না। মেয়েটা ধীরে ধীরে সামনে এলো। এটা সেই মেয়ে যে মাঝে মাঝে রিফাতের সাথে কলে কথা বলতো, তাকে গাইড করতো। তুমি চিনতে পারছো আমাকে? মেয়েটার কণ্ঠ ছিল থমথমে, যেন ভেতরে চাপা পড়ে আছে এক সমুদ্র জ্বালা। নুসরাত দ্বিধা ভরে বলল, না, আমি তো আপনাকে কোথাও দেখেছি বলে মনে হয় না। মেয়েটা হেসে উঠল, কিন্তু সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল তাচ্ছিল্য আর দুঃখ। তুমি আমাকে চিনবে না, কারণ তুমি কখনো কারো দিকে তাকিয়ে দেখোই না। তোমার স্পিডে, তোমার ইগোতে, তোমার ক্ষমতার ঝলকি, তোমার গাড়িটা একদিন আমার পুরো জীবনটা পিষে দিয়েছিল। নুসরাত থমকে গেল, চমকে তাকালো মেয়েটার চোখে। মেয়েটা হঠাৎ উচ্চস্বরে বলে উঠল, 5 বছর আগে এই রাস্তার এক কোণায় বিকেল 4টায় তোমার কালো BMWটা আমাদের স্কুল বাসের পাশে এসে এমনভাবে ধাক্কা মারে যে ড্রাইভার ভাই কোনোভাবেই সামলাতেই পারেনি। বাসটা উল্টে যায়। আমি ছিলাম জানলার পাশে, আমার ভাই ছিল ঠিক মাঝখানে। আমি বেঁচে গিয়েছি। আমার ভাই, আমার সেই ছোট্ট ভাইটা 7 বছর বয়স ছিল তখন। সে আর কোনোদিন চোখ খুলে তাকায়নি এই পৃথিবীর দিকে। নুসরাতের গলা শুকিয়ে গেল, সে যেন নিঃশ্বাস নিতে পারছিল না। মেয়েটা থেমে গেল না। জানো, তোমার গাড়ি থামেনি সেই দিন। তুমি একবারও নেমে দেখোনি কেউ বেঁচে আছে কিনা। তুমি ফোনে কার সঙ্গে যেন কথা বলছিলে, তারপর চুপচাপ গাড়ি ঘুরিয়ে চলে গেলে। আর আমরা রক্তাক্ত বাসে পড়ে রইলাম। তুমি কি জানো আমার মায়ের কি হয়েছিল সেই দিন? ওনার মুখে কোনো শব্দ ছিল না, কেবল 2 চোখ থেকে পানি পড়ছিল টপ টপ করে। রিফাত তখনও চুপ করে দাঁড়িয়েছিল, তার চোখের কোণে এক বিন্দু জল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। নুসরাত তখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। তুমি কে? স্বরটা কেঁপে উঠল তার। মেয়েটা হাসল। আমি বিচার চাইনি, কারণ আমি জানতাম তুমি বড়লোক ঘরের মেয়ে। তোমার বাবার ক্ষমতার কাছে আমরা কিছুই না। কিন্তু রিফাত, ও একদিন এসেছিল ঠিক এই বাড়িতে। আমার মা তখনও হাসপাতালে। ও বলেছিল একদিন আমি তাকে তার ভুলের সামনে দাঁড় করাবো। আজ সেই দিন। নুসরাত ধীরে ধীরে মাথা নিচু করে ফেলল, তার ঠোঁট কাঁপছিল। আমি সত্যি কিছু জানতাম না। মেয়েটা গর্জে উঠল, তুমি কিচ্ছু জানো না? তুমি সেই সময়েই ফিরে গেলে, পিছনে তাকিয়ে দেখলে না, আর আজ বলছো কিছু জানো না। তুমি কি জানো সেই রাতে আমার ছোট্ট ভাইয়ের দাফন করি হয়েছিল? আমার ছোট ভাই আর এই পৃথিবীর মুখ দেখতেই পাইনি। নীরবতা চারদিকে ছড়িয়ে পড়ে। রিফাত এবার ধীরে ধীরে এগিয়ে আসে, তার গলা নরম কিন্তু দৃঢ়। নুসরাত, আমি এখানে তোমাকে আনলাম যেন তুমি বুঝতে পারো ক্ষমতা দিয়ে সব দেখে রাখা যায় না। কোন একদিন কোনো একভাবে মানুষ তার ভুলের সামনে এসে দাঁড়ায়। আজ তুমি দাঁড়িয়েছ। নুসরাত কাঁদছে না, কিন্তু তার চোখ দুটো ঠান্ডা হয়ে আছে। ভেতরে কোথাও যেন একটা বড় কিছু ভেঙে পড়েছে। মেয়েটা এবার ধীরে ধীরে বলল, তোমার ক্ষমতা হয়তো আমাকে থামিয়ে রেখেছিল, কিন্তু রিফাত ছিল একমাত্র যে কোনো শর্ত ছাড়া, কোনো পরিচয় ছাড়া আমাকে কথা দিয়েছিল সুবিচার এনে দিবে। আর আজ ও নিজের কথা রেখেছে। এখন বলো, তুমি কি পারবে আমার ভাইকে ফিরিয়ে আনতে? তুমি কি পারবে এই গ্রামের সেই বাচ্চাগুলো পঙ্গু হয়েছে, তাদের আগের জীবন ফিরিয়ে দিতে? নুসরাত তাকিয়ে রইল মেয়েটার দিকে, একটা দীর্ঘ কষ্টে মোড়ানো নিঃশ্বাস ফেলল, তারপর গাড়ির দিকে হাঁটা দিল। চুপচাপ। দুপুরে রোদ মাথার উপরে ঝাঁকে ঝাঁকে আলো ফেলছে। চারপাশে ধুলি ধূসর পথ, ভাঙা ঘর, পাকা রাস্তা নিয়ে স্কুল ভবন অর্ধেক ভেঙে পড়া। নুসরাত চুপচাপ দাঁড়িয়েছে, রিফাত তার পাশে। এই সেই গ্রাম, এই সেই জায়গা যেখান থেকে বেরিয়ে আসা একটা গাড়ির চাকায় পিষে গিয়েছিল একটা শিশুর জীবন, ছিন্ন ভিন্ন হয়েছিল একটা পরিবার, আর সেই ভুলের দায় তারই ছিল। নুসরাত আর তাকাতে পারে না মেয়েটার দিকে। রিফাত তার দিকে একবার তাকালো, বলল, তোমার ক্ষমতা এখন যদি সত্যি কিছু করে দেখাতে পারে তাহলে করো। এই মানুষগুলোর জন্য কিছু করো, কারণ ভুল করা অপরাধ নয়, কিন্তু ভুলকে ভুল মনে না করে চুপ করে থাকা হলো সবচেয়ে বড় পাপ। নুসরাত চুপ করে মাথা ঝুঁকিয়ে বলল, আমি করব রিফাত। আমি এই গ্রামকে বদলে দিতে চাই, অন্তত কিছুটা হলেও যেন সেই মেয়েটির চোখে আর কখনো কান্না না আসে। পরদিন ভোরে পুরো গ্রাম যেন বিস্ময়ে তাকিয়ে দেখে একটা বিলাসবহুল গাড়ি এসে থামে গ্রামের একেবারে মাঝখানে। গাড়ি থেকে নেমে আসা সেই মেয়েটি, যে শহরের ধনীদের একজন, সে আজ একেবারে সাধারণ জামা পরে পায়ে ধুলো মেখে হাঁটছে তাদেরই মাটিতে। প্রথমে কেউ বিশ্বাস করে না,
কেউ কেউ ফিসফিস করে, এই মেয়েটা না সে ওই যে অ্যাক্সিডেন্ট করেছিল। কিন্তু খুব দ্রুত সব কিছু বদলে যেতে শুরু করে। নুসরাত প্রথমে স্কুলে যায়, ভাঙা ভবনের একপাশে দাঁড়িয়ে থাকে। হেডমাস্টারকে ডাকে। আপনার স্কুলে কি এখনো বাচ্চারা পড়ে? হেডমাস্টার একটু লজ্জায়, একটু সংকোচে মাথা নিচু করে বললেন, ম্যাডাম পড়ে তো, তবে ঘর নেই, বই নেই, ক্লাস হয় মাঝে মধ্যে গাছের নিচে। নুসরাত একটু মাথা নেড়ে বলল, কাল থেকে স্কুলের বিল্ডিংয়ে কাজ শুরু হবে। একজন আর্কিটেক্ট পাঠাবো আমি, নতুন ডিজাইন করবে। আর বাচ্চাদের জন্য নতুন বই, নতুন ইউনিফর্ম সব কিছু পাঠিয়ে দেব। আমার খরচ হবে। একটা গ্রামে যদি আলো না জ্বলে তাহলে শহর আলো ডুবে থাকলেও অন্ধকার থেকেই যাবে। হেডমাস্টারের চোখ ভিজে উঠল। এই প্রথম কেউ এসেছেন শুধুমাত্র দিতে, কিছু না নিয়ে। পরদিন সকালে 4টে অ্যাম্বুলেন্স আসে গ্রামে। ডাক্তার, নার্স আর মেডিকেল ভলেন্টিয়ারদের নিয়ে আসা। একটা মেডিকেল ক্যাম্প বসে। গ্রামের শিশুদের এক একে পরীক্ষা করা হয়। অনেকে অপুষ্টিতে ভুগছে, অনেকের চোখের সমস্যা, কারো কারো হাঁটুর জয়েন্টে ক্যালসিয়ামের ঘাটতি। এসব নুসরাত শুনেই রীতিমতো শিউরে ওঠে। সে নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা বাচ্চাকে দেখে। এক মায়ের কোলে বাচ্চাটা কাঁদছে। নুসরাত জিজ্ঞেস করল, আপনার ছেলেটার কি হয়েছে? মা বলল, জ্বর কমে না ম্যাডাম, 1 সপ্তাহ ধরে। চোখে হাহাকার, কণ্ঠে ভরসাহীনতা। নুসরাত এক ডাক্তারকে ডাকে। পরিপূর্ণ চেক আপ করিয়ে ওষুধ দেয়, খাবার দেয় এবং পরদিন সে পরিবারকে শহরের বড় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। একজন বৃদ্ধা মহিলা এগিয়ে এসে বললেন, মা, তুমি কি আল্লাহর পাঠানো ফেরেশতা? নুসরাত চোখ নামিয়ে বলল, না আম্মু, আমি এক পাপী, শুধু চাই আমার ভুলগুলোর কিছুটা ঠিক করে দিতে। গ্রামের লোকজন একে একে আসতে থাকে তার কাছে। কেউ ওষুধ চায়, কেউ কাপড়, কেউ খাবার। কেউ কিছু না চেয়ে শুধু বলে, তুমি আবার আসবে তো মা। তৃতীয় দিন নুসরাত গ্রামে স্কুলের সামনে একটা মাঠে শিশুদের জন্য আয়োজন করে খেলার ও ছবি আঁকার প্রতিযোগিতা। ছোট ছোট বাচ্চারা হাতে রং তুলি নিয়ে দাঁড়িয়ে যায় সাদা কাগজের স্বপ্ন আঁকতে। তারা আঁকে সূর্য, ফুল, নদী আর এক টুকরো হাসি মাখা সকাল। রিফাত দূর থেকে দাঁড়িয়ে দেখছিল সবকিছু। তার চোখে ছিল গর্ব, কৃতজ্ঞতার ভালোবাসা। সন্ধ্যার দিকে সবাইকে বিদায় জানিয়ে যখন তারা গাছতলায় বসে, নুসরাত এক মনে দূরের সূর্যাস্ত দেখছিল। রিফাত এসে পাশে বসে বলল, তুমি আজ অন্য এক মানুষ হয়ে উঠলে নুসরাত। নুসরাত আসতে বলল, মানুষ বদলায় যদি সে নিজের ভুলকে চোখে দেখে। আমি দেখেছি তোমার চোখে, ওই মেয়েটার চোখে, এই গ্রামে প্রতিটা চোখে। একটা দীর্ঘ নীরবতা। তারপর রিফাত জিজ্ঞেস করল, তবে কি তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো? নুসরাত একটু সময় নিল, তারপর চোখ তুলে বলল, হ্যাঁ রিফাত, আমি ভালোবাসি তোমাকে। তোমার সেই সত্যতার সাহসকে, তোমার স্থিরতাকে, আর তোমার সেই নির্ভরতা যেটা আমি কখনো চিনি না। রিফাত কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল পুরো গ্রামটায়। টিলার উপরের ছোট্ট একটা ঘাসে ঢাকা মঞ্চে বসেছিল রিফাত আর নুসরাত। দূরে মেঠো রাস্তা দিয়ে মাঝে মাঝে হেঁটে চলা কয়েকটা কৃষক আর গরুর গাড়ি ছাড়া আশেপাশে কোনো শব্দ ছিল না, শুধু ছিছি পোকার ডাক। নুসরাত চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। সেই শান্ত চোখের ভেতরে আজ অন্যরকম কিছু ছিল, নরম, গভীর আর কিছুটা অপরাধ বোধে ভরা। রিফাত ওর পাশে বসেছিল। দূরত্ব তেমন কিছু না, কিন্তু মনের কাছে আজ অনেকটাই নিকটে। নুসরাত হঠাৎ বলে উঠল, তুমি জানো আমি কখনো আকাশের তারা গুনিনি। সময় ছিল না, না থাকুক ইচ্ছেও ছিল না। রিফাত হালকা হেসে বলল, তারা গুনার সময়ও একটা বিলাসিতা, যার জন্য মন দরকার। তোমার তো মন সব সময় বন্দি ছিল শহরের 4 দেওয়ালের ভিতরে। নুসরাত একটু কাপা গলায় বলল, তুমি বলো রিফাত, তুমি কি ভাবো আমার সম্পর্কে? এতদিন যা করেছি, যা ছিলাম সেটা নিয়ে। রিফাত কিছুক্ষণ চুপ করে থাকলো। নুসরাত চেয়ে রইল ওর মুখের দিকে। রিফাত শান্ত গলায় বলল, তুমি ভুল করেছো, অনেক বড় ভুল। কিন্তু তুমি যেটা পারো সেটা খুব কম মানুষ পারে। তুমি নিজে ভুল মেনে নিতে পারো, নিজেকে বদলাতে পারো। নুসরাত একটুখানি হেসে বলল, তুমি না থাকলে আমি বদলাতাম না, জানো তো। আমি তো ভাবতাম আমিই সেরা, সবাইকে ব্যবহার করতাম। ভালোবাসা, সম্মান, এইসব শব্দ আমার ডিকশনারিতে ছিল না। রিফাত কিছু না বলে ওর দিকে তাকিয়ে রইল। নুসরাত আবার বলল, তুমি ঠিক কখন বুঝলে যে আমি বদলাচ্ছি? রিফাত মৃদু গলায় বলল, তোমার মনে আছে একদিন তোমাকে অফিসে নিয়ে যাওয়ার সময় জেমের মধ্যে একটা বাচ্চা এসে ক্ষুধার্ত অবস্থায় কিছু টাকা চেয়েছিল? সেদিন তুমি ওই বাচ্চাটাকে কিছু টাকা দিয়ে মাথায় হাত রেখে বলেছিলে,
তোমরা আমার ছোট ভাইয়ের মতো। সেদিন তোমার চোখে আমি ভয় দেখিনি, দেখেছিলাম একরাশ মমতা। আর তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি বদলে গেছো। নুসরাত এবার নিচু গলায় বলল, আমি ভয় পাই রিফাত। যদি একদিন সব শেষ হয়ে যায়, তুমি যদি চলে যাও। রিফাত ধীরে বলল, আমি কোথাও যাচ্ছি না। তবে তুমি কি সত্যি বিশ্বাস করো ভালোবাসা কাউকে আটকে রাখতে পারে? নুসরাত ধীরে ধীরে বলল, আমি তোমাকে আটকে রাখতে চাই না। আমি শুধু চাই তুমি থাকো আমার পাশে সব সময়। এক মুহূর্ত নীরবতা। তারপর রিফাত বলল, তুমি কি আমাকে ভালোবাসো নুসরাত? নুসরাত প্রথমে কিছু বলল না, চোখ নামিয়ে ফেলল। তারপর ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ বাসি, অনেক বেশি। গাড়ির জানালায় মুখ ঠেকিয়ে বসে আছে নুসরাত। সকালবেলা সূর্যটা মৃদু আলো ছড়াচ্ছে, গা ছমছমে, শীত হালকা কুয়াশায় মুড়ে রেখেছে রাস্তা। রিফাত নীরবভাবে গাড়ি চালাচ্ছে, তার চোখে যেন অন্যরকম প্রশান্তি। আজ কোনো দায়িত্ব নয়, আজ শুধু পাশে থাকা। নুসরাত ধীরে বলে উঠল, তুমি কখনো ভাবো আমরা যা করি সেটা কারো জীবন কতটা বদলে দেয়? রিফাত তাকালো না, শুধু বলল, আমি প্রতিদিন ভাবি তুমি কবে সেটা বিশ্বাস করবে। নুসরাত মুচকি হাসল। আজ বিশ্বাস করতে চাই। গ্রামে ঢুকতেই ঝুপ করে একটা কোলাহল উঠল। ছোট ছোট বাচ্চারা দৌড়ে এলো, কেউ ফুল নিয়ে, কেউ বা শুধু হাসি মুখে। গ্রামের মহিলারা গেটের পাশে দাঁড়িয়ে, তাদের চোখে জল। কেউ নীরবে ফিসফিস করে বলছে, ওই মেয়েটার জন্যই ছেলেটা এখন হাঁটতে পারে, ওর জন্যই আমার মেয়ের অপারেশন হলো। নুসরাত অবাক হয়ে চারপাশ দেখছিল। তার ব্যবস্থা করে দেওয়া মেডিকেল ক্যাম্প, নতুন ক্লাসরুম, স্কুলের নতুন বিল্ডিংয়ের কাজ, একজোড়া ওষুধের দোকান, সব কিছুই বাস্তবে রূপ নিয়েছে। মানুষগুলো এখন বাঁচতে শিখেছে। একজন বয়স্ক মহিলা এগিয়ে এসে তার হাত ধরল। মা, তুমি না আসলে আমার ছেলেটাকে বাঁচাতে পারতাম না। ওই ঔষধগুলো না পেলে। কণ্ঠটা কেঁপে উঠল। নুসরাত মাথা নিচু করে বলল, এগুলো আমি করিনি, তোমরা নিজেদের জন্য লড়েছ, আমি শুধু সামান্য সাহায্য করেছি। রিফাত এই দৃশ্যে পুরোটা নীরবে দেখছিল। এতদিন ধরে যে নুসরাতকে অহংকারী একরোখা ভেবেছিল, আজ তার সেই পরিচয়টাই অন্যরকম মনে হলো। গ্রামের শেষে এসে তারা দাঁড়ালো ছোট্ট একটা কুড়েঘরের সামনে। দরজায় এসে দাঁড়িয়েছিল সেই মেয়েটি। মেয়েটি তাকিয়ে থাকলো অনেকক্ষণ, তারপর এক টানে এসে নুসরাতের হাত ধরল। আপু, তোমাকে ধন্যবাদ। আমার ভাইকে হয়তো আর পাবো না, কিন্তু তুমি গ্রামের জন্য যা করেছো এতেই আমি খুশি। আরে না না, তুমি কেন ধন্যবাদ দিচ্ছ? ধন্যবাদ তো আমি তোমাকেই দিতে চাই। তোমরা এত কিছু প্ল্যান করে আমার সব ভুল ধারণা, সব ভুল চিন্তা, আমার অহংকার সব কিছু ভেঙে দিয়ে একটা নতুন জীবন দিয়েছ। মেয়েটা বলল, কিন্তু আজ তুমি যা করেছো আমাদের জন্য, আমি বিশ্বাস করি কেউ চাইলেই বদলাতে পারে। এক ফোঁটা জল পড়ে গেল নুসরাতের চোখ থেকে। সে সামনে এগিয়ে এসে মেয়েটাকে জড়িয়ে ধরল। রিফাত কিছুটা দূরে দাঁড়িয়েছিল আর সেই দৃশ্যটা তাকিয়ে দেখছিল। তার চোখে অভিভাবকের মতন এক ধরনের শান্তি। গাড়ি ঢাকার পথে চলছে, দুজনেই অনেকক্ষণ চুপ। রিফাত বলল, আজ তুমি অনেক বড় কিছু করলে। তুমি জানো সবই, তাও বলছো। আমি জানি, কিন্তু আমি সেটা তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। তুমি জানো, আমি শুধু তাদের সাহায্য করতে চাইনি, আমি নিজের সাথে যুদ্ধ করেছিলাম। তো জিততে পেরেছো? নুসরাত তাকালো তার দিকে। চোখে সেই পুরনো অহংকার নেই, আছে একরাশ শান্ত সাহস। জানি না, কিন্তু কেউ যদি পাশে থাকে জেতা হয়তো সহজ হয়। বলে জানালার বাইরে তাকালো। রিফাত একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলো, তুমি কি সেটা বলতে চাইছো? আমি। নুসরাত চোখ সরালো না, কিন্তু বলল, সবকিছুর পেছনে তোমারই অবদান। তুমি না থাকলে আমি আজ এখানে দাঁড়াতে পারতাম না। ঢাকা ফেরার পর কেবল শরীরটা নয়, মনটাও যেন ক্লান্ত হয়ে পড়েছে নুসরাতের। গ্রামের অভিজ্ঞতা তার হৃদয়ে একটা দাগ কেটে দিয়ে গেছে। ভালোবাসার ছোঁয়া যেভাবে একজন মানুষকে পাল্টে দিতে পারে, সেটা সে নিজের মধ্যে টের পেয়েছে। আর আজ সে টানাপোড়েনের মাঝে পড়তে যাচ্ছে আরেকটা কঠিন পরীক্ষায়। প্রধানমন্ত্রী আমিনুল আলিম চৌধুরী বসে আছে। প্রাসাদ সম বাংলো, সবুজ বাগান ঘেরা সাদা মার্বেল, মেঝেতে পা রাখতে একটা ঠান্ডা ভাব মনটাকে জাপটে ধরল। তবে এই ঠান্ডা আবহাওয়ার ভেতরেও কিছু একটা ঝড়ের পূর্বাভাস যেন বাতাসে ভাসছে। ড্রয়িং রুমে বসে আছেন প্রধানমন্ত্রীর স্ত্রী আর সেক্রেটারি। নুসরাত সরাসরি উঠে গিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। চোখে মুখে ক্লান্তি স্পষ্ট। 1 ঘন্টা পর বাবা ডাক পাঠালেন। আমিনুল চৌধুরী স্টাডির ঘরে ঢুকতে ঘর ভর্তি চুপচাপ বাতাস।
বড় বুকশেলফ, নীলাভ আলো আর সাদা ওক কাঠের ডেস্কের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নিচে। এসো। তার কণ্ঠে কোনো কঠোরতা নেই, কিন্তু একটা চাপা গভীরতা আছে। নুসরাত সামনে এগিয়ে বলল, বাবা, আপনি ডাকলেন? প্রধানমন্ত্রী বসার ইঙ্গিত দিলেন। নুসরাত বসল চুপচাপ। কাগজের মতো ঠান্ডা গলায় বললেন তিনি, তোমার জন্য একটি প্রস্তাব এসেছে। ছেলেটা নামকরা ব্যবসায়ী, ওয়ার্ল্ডের অন্যতম ধনী পরিবারের উত্তরসূরি। নুসরাত চমকে তাকালো। মানে বিয়ের প্রস্তাব? হ্যাঁ, আমি নিজে কথা বলেছি ওর সঙ্গে। তোমার জন্য উপযুক্ত পছন্দ। নুসরাত চোখ সরিয়ে নিল, তারপর ধীরে বলল, এত তাড়াতাড়ি বিয়ে কেন বাবা? তাড়াতাড়ি কই, সময় তো হয়েই গিয়েছে। আমি কাউকে ভালোবাসি বাবা। এক মুহূর্তের জন্য পুরো ঘরটা থমকে গেল। প্রধানমন্ত্রী স্থির হয়ে গেলেন। তুমি কি বললে? আমি কাউকে ভালোবাসি। আমি বিয়ে করব তাকে, যাকে আমি চিনি, বুঝি, যাকে আমার হৃদয়ে চায়। প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। গলার স্বরটা গম্ভীর হয়ে উঠল। তুমি জানো না তুমি কার মেয়ে? এদেশের প্রধানমন্ত্রীর মেয়ে তুমি। তুমি জানো কার সামনে কি বলছো? ভালোবাসা, হৃদয়, এসব বাজে কথা। নুসরাত উঠে দাঁড়ালো, চোখে আগুন। বাজে কথা? আপনার চোখে ভালোবাসা বাজে কথা? তাহলে আমি খুবই দুঃখিত বাবা। আমি সেই বাজে কথায় বিশ্বাস করি। আমি মানুষ, যন্ত্রণা। আমারও অনুভূতি আছে। যে ছেলেটার কথা বলছো তার কিছু আছে? তার হৃদয় আছে, সততা আছে, সাহস আছে। তার পাশে থাকলে আমি নিজেকে শক্তিশালী মনে করি। টাকা, সম্মান, পারিবারিক অবস্থান এসব কই? আপনি কি ভাবেন এগুলো দিয়ে মানুষ ভালো থাকে, সুখ কিনে ফেলা যায়? প্রধানমন্ত্রী ঠান্ডা গলায় বললেন, তুমি একটা আবেগের ঘরে আছো। সময় গেলে বুঝবে আমি যা করি তোমার ভালোর জন্যই করি। নুসরাত গলার স্বর শক্ত করল। আপনি নিজের ভালো বুঝেন, আমার নয়। আমি আপনাকে শ্রদ্ধা করি বাবা, কিন্তু এই বিষয়ে আমি কখনো রাজি নই। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী টেবিল চাপড়ে বলল, তুমি আমার সিদ্ধান্তকে উপেক্ষা করছো? আপনি যদি আপনার সিদ্ধান্তে যে আমার ভালোবাসাকে তুচ্ছ ভাবেন, তাহলে হ্যাঁ, আমি উপেক্ষা করছি। একটা থমথমের নীরবতা ঘরটাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলল। প্রধানমন্ত্রীর মুখ শক্ত হয়ে উঠল। চোখে মুখে অভিমান, হতাশা, রাগের মিশে ঠান্ডা স্বরে বললেন তিনি, ঠিক আছে, তাহলে তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু একটা কথা মনে রেখো, আমি কখনোই সম্পর্ক মেনে নেব না। নুসরাত মাথা নিচু করে বলল, আপনি না মানলেও আমি আমার মনকে অমান্য করতে পারবো না। দরজাটা ধীরে খুলে বেরিয়ে গেল নুসরাত। পেছনে রইল শুধু স্তব্ধ একটা ঘর আর একজন বাবা, যে বুঝে উঠতে পারছে না তার মেয়ে আজ ঠিক বড় হয়েছে কিনা, নাকি অনেক দূরে সরে গেছে। বাড়ির পেছনের ছাদটা অনেক নিরিবিলি। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে হলেও ঢাকার মাঝখানে এমন শান্ত জায়গা পাওয়া যেন এক অলৌকিক ব্যাপার। রাতের আকাশে তারা নেই, তবে হালকা চাঁদের আলো ছড়িয়ে আছে ছাদ জুড়ে। চারদিক ঘিরে ছোট ছোট গাছ। ছাদের কোণে রাখা একটা কাঠের বেঞ্চে বসে আছে রিফাত। তার পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে চুপচাপ বসে আছে নুসরাত। দুজনেই কিছুক্ষণ ধরে একটু কথা বলছে না। বাতাসে যেন তাদের নিঃশ্বাসের শব্দ শুনতে পাওয়া যায়। হঠাৎ নুসরাত নিঃশ্বাস নিয়ে বলল, আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। রিফাত ধীরে তার দিকে তাকালো। তার চোখে কোনো চমক নেই, শুধু গভীর মনোযোগ। নুসরাত তাকিয়ে রইল সামনের দেয়ালের দিকে, যেন নিজেকে সাহস জোগাচ্ছে। বলেছে ছেলেটা খুব বড় লোক, বড় একটা ব্যবসার মালিক, ভবিষ্যৎ দারুণ, ভালো পরিবার থেকে এসেছে। রিফাত শান্ত গলায় বলল, তুমি কি বললে? নুসরাত একটু ঝাঁঝালো গলায় বলল, না, আমি একদম স্পষ্ট করে না বলেছি আমি কাউকে ভালোবাসি। আমি অন্য কাউকে বিয়ে করব না, আর যদি কাউকে বিয়ে করি যাকে আমি পছন্দ করি তাকেই করব। একটা দীর্ঘ নীরবতা, যেন আকাশটাও শুনে থমকে গেছে। উনি কি বললেন? বললেন ভালোবাসা দিয়ে সংসার চলে না, টাকার দরকার, ক্ষমতার দরকার, স্থিতি দরকার। বললেন তুমি যাকে ভালোবাসো সে যদি অযোগ্য হয়, যদি ভবিষ্যৎ না থাকে, তাহলে এই সম্পর্ক ধ্বংস হবে, আর আমার জীবন না। রিফাত ধীর কণ্ঠে জবাব দিল, তোমার বাবা ভুল বলেননি, কিন্তু তিনি যা বোঝেন না তা হলো ভালোবাসা ছাড়া সংসার বলে কিছু করে না। নুসরাত এবার তার দিকে ফিরে তাকালো। তার চোখে কেমন এক অদ্ভুত আলো। তুমি জানো আমি তোমাকে কেন ভালোবাসি? রিফাত তাকিয়ে রইল চুপচাপ। তুমি কখনো আমাকে বোঝাতে যাওনি যে তুমি কেমন। তুমি শুধু ছিলে পাশে নীরবে, কিন্তু ঠিক জায়গায়। তুমি আমি সবটা বুঝে ফেলো, কিন্তু নিজের কিছু বোঝাও না। তুমি আমাকে স্নেহের মতো ভালোবাসো, প্রতিরোধের মতো আগলে রাখো। আমি তোমার কাছে নিরাপদ বোধ করি।
এটাই তো ভালোবাসা। রিফাত চোখ নামিয়ে ফেলল। নুসরাত আবার বলল, আমি জানি তুমি ভয় পাও। আমার পরিবার যদি তোমাকে মেনে না নেয়, যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়। সে এগিয়ে আসে একটু। তাদের মধ্যে দূরত্বটা অনেকটাই কমে যায়। তুমি জানো আমি কি বলেছি বাবাকে? কি বলেছি যদি দরকার পড়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তোমার সঙ্গে, তোমার পাশে। আমার কিচ্ছু লাগবে না, শুধু তোমাকে চাই। রিফাত এবার মাথা তুলে তার চোখে তাকালো। এত সহজ না নুসরাত। আমি কোনো সহজ কিচ্ছু চাচ্ছি না, আমি তোমাকে চাই। এই তুমি যে জানো না যে সে কে, যে নিজের পরিচয় লুকিয়ে রাখে, কিন্তু আমি জানি তুমি কে। আমি সব জেনেও তোমাকে ভালোবাসি, আর কোনো হিসেবের দরকার নেই। রিফাত এবার আস্তে করে বলল, আমি তোমাকে কোনো যুদ্ধের মধ্যে ফেলতে চাই না। আমি নিজেই যুদ্ধ করব, শুধু তুমি থেকো। তোমার হাতটা ছেড়ো না, আমার পাশে থেকো। তুমি পাশে থাকলে আমি সব পারবো। একটা দীর্ঘ নিঃশ্বাস। তুমি যখন ছুটে এসে আমার জন্য দাঁড়াও, আমার পাশে বসো, তখন আমি জানি আমি হাঁটতে পারি না। রিফাত ধীরে ধীরে নুসরাতের হাত ধরে। আমি তোমার পাশে থাকবো নুসরাত, যে কোনো পরিস্থিতি আসুক আমি পিছু হটব না। আমি তোমাকে ভালোবাসি, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। নুসরাত চোখ বন্ধ করে ফেলে। তার চোখের কোণে জল জমে। সে হাত ধরে রাখে শক্ত করে, যেন চিরদিনের জন্য আঁকড়ে ধরেছে। নুসরাত কাপা গলায় বলে, তুমি শুধু আমার হও রিফাত। একা ছিলাম বহু বছর, আর একা থাকতে পারবো না। তুমি আর কখনো একা হবে না, আমি আছি। সে নিরিবিলি ছাদে রাতের বাতাসে, চাঁদের নিঃশব্দ আলোয় দুজন মানুষের ভালোবাসার স্বপ্নেরা এক এক করে জেগে ওঠে। হৃদয়ের একান্ত কথাগুলো শেষবারের মতো নয়, বরং শুরু হতে থাকে সেখান থেকে। দুদিন পর বিকেলের আলো তখন একটু হালকা হয়ে এসেছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ভবনের অভ্যন্তরে নরম আলোয় ঘেরা বসার ঘর। দেওয়ালে বিশাল একটা পেইন্টিং, যেখানে লেখা জনগণের শক্তি। ঘরটাতে এক ধরনের অনাড়ম্বর অথচ শৃঙ্খলাপূর্ণ পরিবেশ। আমিনুল আলিম চৌধুরী স্যুট পরে বসে আছেন মাঝখানের চেয়ারে। সামনে রাখা টেবিলটাতে একটা নীল ফোল্ডার। চোখে তার গম্ভীরতা, ঠোঁটে চাপা বিরক্তি। দরজা খুলে ধীরে ধীরে ঘরে ঢোকে নুসরাত। তার মুখে স্থিরতা, চোখে ক্লান্তি, তবে ভেতরে যে জেদ রয়েছে তা পুরোটা যেন ঝরে পড়ছে হাঁটার ভঙ্গিতে। প্রধানমন্ত্রী প্রথমে বলে ওঠেন, আবার কি নতুন কিছু? আমি আর কতবার বলবো, এভাবে জেদ করে কিছু হয় না। নুসরাত সামনে এসে বসে, গলায় কাপড় নেই। আমি জেদ করছি না আব্বু, আমি শুধু নিজের ভালোবাসা ধরে রাখতে চাই। আমিনুল চৌধুরীর কণ্ঠে কর্কশতা। ভালোবাসা? তুমি কি জানো ভালোবাসা কি? ছেলেটার জন্য তুমি নিজের পরিবার, সম্মান, এমনকি ভবিষ্যৎ সবকিছু জলাঞ্জলি দিতে চাও? হ্যাঁ, কারণ আমি জানি আমি যাকে ভালোবাসি সে এইসবের যোগ্য। আর এইসব সম্মান, ভবিষ্যৎ যদি ভালোবাসার বিনিময়ে আসে, তাহলে আমি সেসব চাই না। প্রধানমন্ত্রী চেয়ার থেকে উঠে দাঁড়ান। তার কণ্ঠে এবার একটু কাঁপা। তুমি কিছু বুঝছো না নুসরাত। ওই ছেলেটা কে, কি আছে তা? টাকা পয়সা, ক্ষমতা, সমাজে কোনো অবস্থান? এইসব দিয়ে সবকিছু হয় না আব্বু। সে আমার পাশে দাঁড়ায়, আমাকে বুঝতে পারে। আমি যখন কাঁদি ওর কাঁধ থাকে, আমি যখন ভেঙে পড়ি সে আমাকে গড়ে তোলে। তুমি একজন প্রধানমন্ত্রী কন্যা, এই দেশে লাখো মেয়ে স্বপ্ন দেখে তোমার জায়গায় আসার, আর তুমি? আমি একজন মানুষ আব্বু, শুধু মন্ত্রীর মেয়ে নই। আমি আমার জীবনে স্বাধীনতা চাই, নিজের পথ নিজে বেছে নিতে চাই। ঘরের মধ্যে এক ধরনের থমথমে নিঃশব্দতা নেমে আসে। বাইরে পাখিদের ডাক শোনা যায়। কোনো এক অদৃশ্য উত্তাপে বাতাস ভারী হয়ে ওঠে। প্রধানমন্ত্রী এবার গলা নিচু করেন। তুমি জানো না ওকে কি করে, কোথা থেকে এসেছে? যদি কাল সে তোমাকে ছেড়ে দেয়, যদি তুমি একদিন ভিখারিনীর মতো জীবন কাটাও, তখন? নুসরাত এবার উঠে দাঁড়ায়। আমি ওকে জানি, তুমি জানো না। ও আমাকে ছেড়ে দিবে না, আর যদি দেয়ও আমি অন্তত নিজের সিদ্ধান্তের জন্য নিজেই দায়ী থাকবো। তোমার দেওয়া কোনো ব্যবস্থাপত্র নিয়ে সারা জীবন দম বন্ধ করে থাকতে চাই না। প্রধানমন্ত্রী এবার ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে পড়েন। অনেক কিছুর হিসাব, পরিকল্পনা, জোট সব যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তিনি কাঁধে ঝাঁকিয়ে বলেন, তুমি আমাকে অপমান করছো জানো? নুসরাত এবার সামনে এগিয়ে এসে বাবার মুখোমুখি দাঁড়ায়। আমি তোমাকে ভালোবাসি আব্বু, তাই সত্যি লুকাচ্ছি না। আমি এমন কাউকে বিয়ে করতে পারি না যাকে ভালোবাসি না, আর যাকে ভালোবাসি তাকে বিয়ে না করার অর্থই আমি বুঝি না। প্রধানমন্ত্রী চুপ করে থাকেন। তার চোখে জল চিকচিক করে ওঠে, কিন্তু তিনি গোপন করেন সবটা। নুসরাত একটু নরম সুরে বলে, তুমি শুধু একবার ওর সঙ্গে দেখা করো আব্বু, কথা বলো।
তারপর সিদ্ধান্ত নাও। কিন্তু একবারও যদি ওকে না দেখে না চেনে রায় দিয়ে দাও, তাহলে সেটা কি ন্যায্য হবে? একটা দীর্ঘ নীরবতা। তারপর প্রধানমন্ত্রী সোজা হয়ে দাঁড়িয়ে বলেন, ঠিক আছে, নুসরাতের চোখ বড় বড় হয়েছে। ছেলেটার সাথে আমার দেখা করাও, একবার দেখি কি এমন আছে তোমার বেছে নেওয়া ছেলেটার মধ্যে। নুসরাত নিঃশ্বাস ছেড়ে দেয়, চোখ ভিজে যায়, তবে সে হাসে, বাবার দিকে তাকিয়ে বলে, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ আব্বু। বিশ্বাস করো, তোমার সম্মতি ছাড়া আমি এই ভালোবাসা পূর্ণ করতে পারতাম না। প্রধানমন্ত্রী পেছনে ফিরে টেবিলের দিকে হাঁটেন, মুখে ক্লান্তি, গলায় বিষণ্ণ দৃঢ়তা নিয়ে বলে, আমার আশা তুমি ভুল করনি। আকাশটা আজ স্বচ্ছ, যেন কোনো দ্বিধা নেই। দুপুরের সোনালি আলোয় শহরের কংক্রিট দেওয়ালগুলো পর্যন্ত নরম মনে হয়। নুসরাত আজ একেবারে সাদা পোশাকে, চোখে শান্তির ছায়া। তার পাশে রিফাত, গাঢ় নীল পাঞ্জাবি পরে, মুখে হালকা এক সংযত আত্মবিশ্বাস। দুজনেই আজ নীরব, কিন্তু চোখে ভরপুর কথা। প্রধানমন্ত্রীর বাড়ির প্রবেশপথে দাঁড়িয়ে নুসরাত একবার তাকায় রিফাতের দিকে। তুমি নার্ভাস? তোমার হাতটা ধরলে সাহস পাই। নুসরাত তার আঙুলগুলো রিফাতের হাতের ভেতর ঢুকিয়ে দেয়, তারপর দরজার বেল চাপ দেয়। দরজা খুলে একজন গার্ড বলে, স্যার বসার ঘরে অপেক্ষা করছে। বসার ঘরের গাঢ় কাঠের সোফায় তখন প্রধানমন্ত্রী আমিনুল আলিম চৌধুরী বসে আছেন, চা হাতে। নুসরাত ও রিফাত প্রবেশ করতেই তিনি চোখ তুলে তাকান, আর পর মুহূর্তেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। রিফাত সাহেব, আপনি? তার কণ্ঠ বিস্ময়ে থরথর করে ওঠে। তিনি দাঁড়িয়ে পড়ে। আপনি আপনি আমার বাসায়? আপনি তো শুধু একটা মিসড কল দিলেই তো হতো, আমি নিজেই চলে যেতাম আপনার বাসায়। আপনি কেন কষ্ট করে এখানে এলেন? রিফাত নম্র হেসে মাথা ঝুঁকায়। স্যার, আজ আমি অতিথি হিসেবে আসিনি। আজ আমি এসেছি একজন মানুষ হয়ে, আপনার মেয়ের জীবনে যার একটা বিশেষ জায়গা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখে এবার একটা ধাক্কা খেলো যেন। তার মুখে এক অদ্ভুত অভিব্যক্তি। নুসরাত এবার সামনের দিকে এগিয়ে আসে, তার কণ্ঠে একটু জিজ্ঞাসা, বাবা, তুমি কি আগে থেকে রিফাতকে চিনো? প্রধানমন্ত্রী এবার ধীরে ধীরে মাথা নাড়েন। চিনি, শুধু চিনিই না, এই ছেলেটার সঙ্গে আমার আগে একটা মিটিং হয়েছিল। নুসরাত থমকে যায়, তার মুখে বিস্ময়। মিটিং? প্রধানমন্ত্রী এবার চেয়ার থেকে উঠে দাঁড়ান, ধীরে ধীরে সামনে হাঁটেন। হ্যাঁ, রিফাত সাহেবের সঙ্গে আমার একান্তে কথা হয়েছিল কয়েক সপ্তাহ আগে। আমি নিজেই তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কারণ আমি এমন একজন পাত্র খুঁজছিলাম আমার মেয়ের জন্য, যে শুধু টাকা পয়সায় বড় না, হৃদয়ে বিশুদ্ধ। তখন আমি রিফাত সাহেবের কথা ভাবি, এক মিটিংয়ে তার সঙ্গে বসে কথাও বলি। নুসরাতের চোখে বিস্ময়, মুখ থেকে আস্তে বেরিয়ে আসে, মানে তুমি যে ছেলেটার কথা আমাকে বলেছিলে সেই রিফাত? প্রধানমন্ত্রী এবার হেসে ফেলেন। হ্যাঁ মা, আমি তখন নাম বলিনি, কারণ ভাবছিলাম তুমি হয়তো কিছু বলতে চাইবে না। আমি শুধু জানতাম এই ছেলেটাই তোমার যোগ্য। রিফাত, তুমি আমাকে আগে বলনি কেন যে বাবা তোমার সাথে আমার বিয়ে কথা বলেছিল? তোমাকে সারপ্রাইজ দেব বলে, সেই জন্যই তো আমি সেদিন তোমাকে কিছুই বলিনি, যখন তুমি তোমার বিয়ের কথা বলেছিলে আমাকে। রিফাত এবার সামনে এগিয়ে আসে। স্যার, আমি আপনাকে তখনই বলেছিলাম আপনার মেয়েকে জানার সুযোগ চাই। যদি তার সম্মতি থাকে, তাহলে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে তাকে সম্মান দিয়ে ভালোবাসতে চাই। নুসরাত এবার দৃষ্টিতে গলে যায়, নিজের বাবার দিকে তাকিয়ে বলে, তুমি জানো, আমি যাকে ভালোবাসি সে শুধু আমার ড্রাইভার ছিল। আমি জানতাম না যে রিফাত রহমান একজন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। কি, রিফাত তোমার ড্রাইভার ছিল? নুসরাত, তুই জানিস কে এই ছেলেটা? এ শুধু রিফাত না, এদেশের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে ক্ষমতাবান আর সবচেয়ে সফল মানুষদের একজন। এই রিফাত রহমান আর গ্রুপের মালিক। এই নামটাই যথেষ্ট। দেশে বিদেশে যেদিকে তাকাবি আর এ গ্রুপের ছাপ। লন্ডন থেকে শুরু করে কাতার, মালয়েশিয়া, নিউ ইয়র্ক, ইউএসএ তার ব্যবসা বিস্তার করেছে দিগন্ত পেরিয়ে। হোটেল চেইন, এভিয়েশন, রিয়েল এস্টেট, টেকনোলজি, ফিন্যান্স, একটা মানুষ কতগুলো ক্ষেত্রে রাজত্ব করতে পারে সেটা বুঝতে হলে রিফাত রহমানকে দেখতে হয়। বাজারে যার একবার মুখ খুললেই কোম্পানির শেয়ার দর আকাশ ছুঁয়ে যায়, যার কোম্পানির ট্যাক্সে বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেটের প্রায় 7% ঘুরে। হ্যাঁ, ঠিক শুনেছিস, বাংলাদেশের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প, সরকারি বাজেট, উন্নয়নমূলক কাজ সবকিছুই এই একজন মানুষের পরোক্ষ অবদানে এগিয়ে চলে। তার একটুখানি ইশারায় বাজার ঘুরে যায়, তার সিদ্ধান্তে কোটি কোটি টাকার বিনিয়োগ আসে দেশে।
আর গ্রুপের ফ্লাইট সার্ভিস, ফাইবার অপটিক কোম্পানি, হাসপাতাল চেন, হাইটেক সিটির পার্টনার সবকিছুই এই মানুষটার হাত ধরে দাঁড়িয়েছে। তার হাত ধরে বাংলাদেশ এগিয়ে গেছে। আর তুই তুই সেই মানুষটাকে ড্রাইভার বানিয়ে রেখেছিলি? হ্যাঁ বাবা, আমি বুঝতে পারিনি। তারপর নুসরাত সব ঘটনা খুলে বলে। প্রথম দিন রিফাত ড্রাইভার সেজে এখানে আসা থেকে নিয়ে সে কিভাবে অপমান করত, অহংকার করত, কোম্পানির সেই সমস্যা, রিসোর্টের সেই ভয়াবহ অবস্থা থেকে নিয়ে গ্রামের সেই অ্যাক্সিডেন্টের ঘটনাটা সহ সব খুলে বলল। প্রধানমন্ত্রীর এবার চেয়ার টেনে বসেন, চোখে নরমতা। তুমি তাকে ভালোবেসেছো একজন মানুষ হিসেবে, সেইটা সবচেয়ে বড়। আর তুমি যাকে নিজের জীবনের জন্য চাও, সেই আমার সবচেয়ে পছন্দের পাত্র ছিল। এখন বুঝলাম তোমার পছন্দ আমার মতোই। রিফাত নিচু গলায় বলে, স্যার আপনি সম্মতি দিলে আমি আজ থেকে আমাদের বিয়ের প্রস্তুতি নিতে চাই। নুসরাত কিছু বলতে চায়, কিন্তু আবেগে গলা আটকে আসে। প্রধানমন্ত্রী এবার হেসে বলেন, তোমরা ঠিক করো, আমি আমার দায়িত্ব পালন করব। এই বিয়েতে আমার শুধু অনুমতি না, পূর্ণ দোয়া থাকবে। ঘরের মধ্যে নেমে আসে একরাশ শান্তি, যেন কোনো লুকানো সত্য আর নেই। পর্দার আড়ালের মানুষ আজ আলোয় দাঁড়িয়ে। নুসরাত তখন আস্তে রিফাতের হাত চেপে ধরে। রিফাত তাকিয়ে দেখে এই হাতটা তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। চারপাশে ঝলমলে আলো, ক্যামেরার ফ্ল্যাশে ভরে উঠেছে চারদিক। অতিথিদের গুঞ্জন, পুষ্পবৃষ্টির মাঝে হাসি মুখে দাঁড়িয়েছে রিফাত আর নুসরাত। বিয়েটা শেষ হয়েছে কিছুক্ষণ আগে। তাদের চারপাশে রাজনীতিবিদ, শিল্পপতি, দেশের বুদ্ধিজীবীরা, কিন্তু চোখে চোখ রেখে নীরব ভাষায় কথা বলছে এই দুজন। নুসরাত ধীরে রিফাতের কানে ফিসফিস করে বলে উঠল, আজকের রাতটা কি স্বপ্ন নাকি বাস্তব? রিফাত হালকা হেসে ফিসফিস করে বলল, যদি স্বপ্ন হয় আমি চাই না কখনো ঘুম ভাঙুক। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গাড়ি থামল এক সুবিশাল প্রাসাদের সামনে। দরজা খুলে নেমেই নুসরাত স্তব্ধ হয়ে গেল। এক বিশাল মার্বেল গেট, যার গায়ে সোনালি বর্ডারে খোদাই করা দ্য হাউস অফ আর। সামনের বাগানে ছোট ছোট ঝর্ণা, ফুলের গন্ধে ভরপুর। এক পাশে হ্যালিপ্যাড, অন্য পাশে গাড়ির শোরুমের মতো গ্যারেজ। প্রাসাদের ভেতরে ঢুকতেই যেন গন্ধের কোনো রাজ্যের প্রাসাদে ঢুকে পড়েছে সে। নুসরাত অবিশ্বাসের সুরে বলল, এটা তোমার বাড়ি? রিফাত হেসে মাথা নাড়ল, না, এখন থেকে আমাদের বাড়ি। নুসরাত স্তব্ধ হয়ে গেল, চোখে পানি জমে উঠল। আমি কখনো ভাবিনি আমি এত কিছু। রিফাত ধীরে ধীরে তার কাঁধে হাত রেখে বলল, এই প্রাসাদ, এই দুনিয়া, এই আকাশ সবকিছুর চেয়ে অনেক অনেক দামি তুমি। তোমাকে পাওয়ার পর মনে হচ্ছে আমি আসল রাজা। নতুন সাজানো বাসর ঘর, নরম আলো, মোমবাতির আলোয় চিকচিক করে উঠেছে ফুলের পাপড়ি। ঘরের মাঝখানে সাদা রঙের সিল্ক বেডশিটে ঘেরা বিছানা, চারপাশে ফুলের ঝাড়, দেয়ালে বড় বড় সিল্কের পর্দা। সুগন্ধি বাতাসে ভাসছে চন্দন আর গোলাপের মিশ্র সুবাস। নুসরাত ধীরে ধীরে ঘরে ঢুকল, তার গায়ে লাল বেনারসি, মুখে লজ্জার ছায়া। রিফাত পেছন থেকে আস্তে দরজা বন্ধ করল। তুমি কি নার্ভাস? নুসরাত মুখ নিচু করে বলল, একটু। এটা আমার জীবনের প্রথম রাত, এতটা আপন কারো সঙ্গে। রিফাত ধীরে এসে তার পাশে এসে বসল। আমারও, কারণ আজকের পর থেকে তুমি শুধু আমার স্ত্রী না, আমার জীবন, আমার নিঃশ্বাস, আমার চিরন্তন ভালোবাসা। নুসরাত হালকা হেসে বলল, তুমি এত কথা বলতে পারো কবে থেকে? রিফাত চোখে চোখ রেখে বলল, তোমার জন্যই শব্দগুলো জন্ম নিয়েছে, আমার ভিতরের সব অনুভূতির রং পেয়েছে তুমি আসার পর। নুসরাত ধীরে তার হাত ধরল। তুমি জানো, আমার জীবনের সবটুকু ভুল, সব কষ্ট, সব অহংকার সব মুছে গেছে আজ। আমি ভেবেছিলাম আমি আমার ড্রাইভারকে ভালোবেসেছি, জানতাম না আমি ভালোবেসে ফেলেছিলাম আমার হৃদয়ের সম্রাটকে। রিফাত তার কপালে একটা চুমু দিয়ে বলল, আমার রানী তুমি, আমি তোমার জন্য রাজত্ব পুড়িয়ে দিতে পারি, শুধু তুমি যেন আমার পাশে থাকো। নুসরাত রিফাতের বুকে মাথা রাখে। আজ থেকে শুরু আমাদের নতুন গল্প, যেখানে কোনো ভুল বুঝাবুঝি থাকবে না, থাকবে কেবল ভালোবাসা। রিফাত ধীরে তার চিবুকে হাত রেখে বলে, আজ থেকে প্রতিটি রাত, প্রতিটি সকাল আমি চাই তুমি আমার পাশে থাকো। তুমি ছাড়া আমার কিছুই পূর্ণ নয়। নুসরাত চোখ বন্ধ করে বলে, তুমি ছাড়া আমার কিছুই না। চাঁদের আলো এসে জানালার ফাঁক দিয়ে রিফাত আর নুসরাতকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। রিফাত ধীরে এগিয়ে এসে নুসরাতের সামনে হাঁটু গেড়ে বসে। তুমি জানো আমি কত রাত শুধু তোমার কথা ভেবে জেগে থেকেছি। আমি কল্পনা করতাম তুমি একদিন এভাবে আমার সামনে এসে বসে থাকবে, লাল বেনারসিতে,
তুমি জানো এই রাতের জন্য আমি কত যুদ্ধ করেছি? নুসরাত হালকা কাপা কণ্ঠে বলল, আমি কখনো ভাবিনি এভাবে তুমি আমায় এমন করে ভালোবাসো। রিফাত তার 2 হাত নিজের হাতে নিল, ঠোঁট ছুঁয়ে বলল, ভালোবাসি না নুসরাত, আমি তোমার মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পাই। তোমার চোখের ভিতরে আমি আমার স্বপ্ন দেখি, তোমার নিঃশ্বাসে আমার শান্তি। নুসরাত চোখে জল নিয়ে বলে, তুমি আমাকে এমন করে বলো না, আমার বুকের ভিতর কাঁপুনি ধরে যায়। তুমি যে আমার প্রথম পুরুষ, আমার প্রথম স্পর্শ, আমার সব কিছু। রিফাত ধীরে তার গালে হাত রাখে, নরম কণ্ঠে বলে, তুমি যদি কাঁপো আমি তোমার সব ভয় দূর করে দেব। তুমি যদি কাঁদো আমি তোমার প্রতিটি অস্ত্র ঠোঁটে তুলে নেব। তুমি যদি চুপ করে দেখো আমি তোমার নীরবতা বোঝার ভাষা শিখে নেব। নুসরাত চোখে চোখ রেখে বলে, তুমি আমার সমস্ত কিছু হয়ে গেছো রিফাত। আমি চাই আজকের এই রাতটা কখনো না শেষ হোক। আমি চাই তুমি আমাকে এমনভাবে জড়িয়ে ধরো যেন এই দুনিয়ার আর কোনো ভয় আমাকে ছুঁতে না পারে। রিফাত ধীরে তাকে নিজের কোলে টেনে নেয়, কপালে চুমু দিয়ে বলে, আমি তোমার রক্ষা কবচ, তোমার প্রিয়তম, তোমার স্বামী। এই বুক তোমার জন্য, এই নিঃশ্বাস তোমার জন্য, এই জীবন শুধু তোমার নামে লিখে দিয়েছি, কাগজে নয়, আমার রক্তে। নুসরাত ফিসফিস করে বলে, তুমি আমায় ভালোবাসো? রিফাত গভীরভাবে তার ঠোঁটের কাছাকাছি এসে বলে, তোমায় আমি এমন ভালোবাসি যেমন আকাশ চায় চাঁদকে, যেমন নদী খুঁজে সাগরকে, যেমন ফুল খুঁজে শিশিরকে, আর যেমন হৃদয় খুঁজে হৃদয়কে। নুসরাত চোখ বন্ধ করে ধরা গলায় বলে, তাহলে আজ আমায় জড়িয়ে নাও এমনভাবে যেন আমার তোমার মাঝে হারিয়ে যায়। রিফাত আস্তে তাকে বুকে চেপে ধরে, দুজনের নিঃশ্বাস এক ছন্দে মিশে যায়। সময় যেন থেমে যায়, চারপাশের সব আলো নিভে আসে, কিন্তু দুটো হৃদয়ের জ্বলে ওঠা সেই নিঃশব্দ আগুন নিভে না। রাত গভীর হয়, দুজন মানুষ এক আত্মা ভালোবাসার মৌন উৎসবে মিলেমিশে একাকার হয়েছে। সূর্যের কোমল আলো পর্দার ফাঁক গলে এসে পড়েছে ঘরের ভেতর। সাদা চাদরের ভাঁজে গোলাপের পাপড়ির পাশে ঘুমন্ত অবস্থায় রয়েছে নুসরাত, তার মাথাটা রিফাতের বুকের উপর। রিফাত ধীরে হাত দিয়ে নুসরাতের চুলে আঙ্গুল জ্বালাচ্ছে। রিফাত আসতে বলে, তুমি জানো এই প্রথম কোন সকাল আমি এভাবে শুরু করলাম? নুসরাত চোখ তুলে তাকায়, ফিসফিস করে বলে, আমি কখনো ভাবিনি কোনো দিন এমন করে ঘুম ভাঙবে, তুমি পাশে থাকবে আর আমি তোমার বুকের উপর মাথা রেখে চোখ খুলবো। রিফাত হাসে, আমি চাই প্রতিটা সকাল এভাবে শুরু হোক, তোমাকে জড়িয়ে ধরে, তোমার নিঃশ্বাসের গন্ধ মেখে, তোমার চুলে আঙ্গুল চালিয়ে। নুসরাত লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়, তুমি আজকাল খুব বেশি রোমান্টিক হয়ে যাচ্ছ। রিফাত নরম গলায় বলে, তোমাকে কাছে পেলে রোমান্টিক হতে ইচ্ছে করে, তোমার চোখের দিকে তাকালেই আমার দুনিয়া থেমে যায়। তুমি জানো কাল রাতে আমি ঘুমাতে চাইনি, শুধু তোমার মুখটা দেখছিলাম, বিশ্বাস হচ্ছিল না তুমি আমার হয়ে গেছো। নুসরাত ধীরে উঠে বসে, চাদর গায়ে জড়িয়ে বলে, আমিও কাল ঘুমাইনি, শুধু ভাবছিলাম যে ছেলেটা আমার ড্রাইভার ছিল, যে আমাকে এতদিন ছায়ার মতো অনুসরণ করত, সেই ছেলেটাই আজ আমার স্বামী, আমার পৃথিবী। রিফাত উঠে বসে, তার গাল ছুঁয়ে বলে, আমি আজ আর কোনো ছায়া নই, আমি তোমার আলো। তুমি যখন চলবে আমি হব তোমার ছায়া, আর যখন থেমে যাবে আমি হব তোমার ছায়ার অভ্যন্তরের আলো। নুসরাত তার বুকের উপর মাথা রেখে বলে, তুমি আমাকে এত ভালোবাসো কেন? কারণ তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি টাকা দিয়ে সব কিছু কিনতে পারি, কিন্তু তোমার ভালোবাসা আমি জিতেছি হৃদয় দিয়ে। তুমি যখন হেসেছিলে প্রথমবার, তখন আমি বুঝেছিলাম এই মেয়েটাই আমার ঘর, আমার ঘুম, আমার প্রার্থনা। আমি চাই আমরা সব সময় এমন থাকি যেন আমাদের মাঝে কোনো দুনিয়ার কষ্ট আসতে না পারে। রিফাত তার কপালে চুমু দিয়ে বলে, তুমি এখন থেকে কষ্ট পেলে সেটা আমার কষ্ট হবে। তুমি যদি একদিন কাঁদো আমি নিজেকে শেষ করে দেব তোমার চোখের জল থামাতে। তুমি যদি কখনো দূরে যাও আমি দুনিয়া পুড়িয়ে তোমাকে ফিরিয়ে আনবো। নুসরাত এক দৃষ্টিতে রিফাতের চোখে তাকিয়ে থাকে। তুমি ভয়ঙ্কর রকম ভালোবাসো আমায়। কারণ তুমি ভয়ঙ্কর রকম আমার। তারপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে। পৃথিবীর সব শব্দ যেন স্তব্ধ হয়ে আসে। রোমাঞ্চের সেই পূর্ণ সকাল, যেখান থেকে নতুন এক অধ্যায়ের শুরু, ভালোবাসা, আস্থা এবং অটুট বন্ধনের অধ্যায়।